হ্যাঁ, তো আমাদের সেকেন্ড দিনের ক্লাস নিট 24 যে ব্যাচ তাদের জন্য সেকেন্ড দিনের যে ক্লাস সেটা শুরু করলাম। ক্লাসের একদম শুরুতেই গত দিনের কিছু প্রশ্ন আমি দিয়েছিলাম, যেমন হলো লংগেস্ট সেল, লার্জেস্ট সেল, স্মলেস্ট সেল, লার্জেস্ট সেল অর্গ্যান, স্মলেস্ট সেল অর্গ্যান, নন ডিভিশনিং সেল, মেনি নিউক্লিয়েটেড সেল আর নন নিউক্লিয়েটেড সেল। এই যে জিনিসগুলো বলেছিলাম এগুলো কজন পারবি বল, একজন করে বলিস। স্যার আমি পারবো। বল, কয়েকটা স্যার বলি, আমিও সব কটা না। পারবো। বেশ, স্যার আমি লাস্টের তিনটে আমার অসুবিধা হয়েছে, বাট তারপরে আগেরগুলো করেছি, বাট লাস্টের তিনটে আমি বুঝতে পারছি না। বেশ, প্রথম দুটো বল দেখি, প্রথম দুটো লার্জেস্ট সেল আর লংগেস্ট সেল। স্যার লার্জেস্ট সেলটা লংগেস্ট, হচ্ছে এক অফ অস্ট্রিচ আর লংগেস্ট হচ্ছে নিউরন। আচ্ছা, আর একজন কি বলছিলিস বল। স্যার আমি হচ্ছে কি যে স্মলার সেল আর লার্জেস্ট সেল অর্গানটা বলি। বল। স্মলেস্ট সেল হচ্ছে মাইক্রোপ্লাজমা আর আচ্ছা লার্জেস্ট সেল অর্গান হচ্ছে প্লাস্টিড। আচ্ছা, বেশ, মাইক্রোপ্লাজমা, প্লাস্টিড, সেল স্যার অর্গান, এগুলো কি সেল লার্জেস্ট সেল অর্গানাস অর্গান বলছিস? তো হ্যাঁ, লার্জেস্ট সেল অর্গানাস তো নিউক্লিয়াস আর লার্জেস্ট সেল তো এক অফ অস্ট্রিচ। আচ্ছা, আর বাকিরা বাকিরা বল। স্যার লার্জেস্ট সেল অর্গান নিউরন হবে স্যার। লার্জেস্ট সেল অর্গান নিউরন হবে। বেশ, সেল অর্গান নিউরন হবে না সেল নিউরন হবে? সেল অর্গান মানে কোষাঙ্গাণু। স্যার বলছি আমি লাস্টে তিনটে পাচ্ছি না। লাস্টে তিনটে কি কি বল? নন ডিভিশনিং সেল, বিভাজন হ্যাঁ আর আচ্ছা, আর মেনি নিউক্লিয়েটেড সেল, হ্যাঁ আর হচ্ছে নো নিউক্লিয়েটেড সেল। ঠিক আছে, চলো, যে কটার প্রশ্ন ছিল প্রত্যেকটার প্রশ্নেরই অ্যান্সার আমি দিয়ে দেবো। আচ্ছা, প্রথম হচ্ছে লংগেস্ট সেল। স্যার একটা বাদ গেছে, স্মলেস্ট সেল অর্গান। বলে ফেল। রাইবোসোম। রাইবোসোম। আচ্ছা, ঠিক আছে, লংগেস্ট সেল আমরা অ্যানিমেলের ক্ষেত্রে যদি ধরি তাহলে সেটা হচ্ছে নিউরন। ঠিক আছে, অ্যানিমেলের ক্ষেত্রে আমরা যদি ধরি সেটা হচ্ছে নিউরন। আর যদি আমি প্ল্যান্টের ক্ষেত্রে ধরি, এটা লিখেই দিয়া অ্যানিমেল। আর যদি আমরা প্ল্যান্টের ক্ষেত্রে ধরি, প্ল্যান্টের ক্ষেত্রে এটাকে সেল একদিকে আমরা বলবো আর একদিকে বলবো না। তার কারণ হলো যে স্ক্লেরেন কাইমা কলা বা স্ক্লেরেন কাইমা টিস্যু, তার মধ্যে একটা সেল থাকে যাকে আমরা স্ক্লেরাইট সেল বলি। তো সেই কোষগুলোকে এখানে আমরা সবথেকে লংগেস্ট দেখতে পাই। আমরা সেই কারণে একটু নামটাকে চেঞ্জ করে নিচ্ছি, স্ক্লেরেন কাইমাটিক ফাইবার, এই নাম দিচ্ছে এটা প্ল্যান্টের ক্ষেত্রে। আচ্ছা, এটা হয়ে গেল লংগেস্ট সেল। লংগেস্টের পরে ছিল লার্জেস্ট, বড়। লার্জেস্ট সেল কি হবে? লার্জেস্ট সেল কি হবে রে? লার্জেস্ট সেল এগ অফ অস্ট্রিচ। এগ অব অস্ট্রিচ। আচ্ছা, তারপরে কি ছিল বল? তারপরে ছিল স্মলেস্ট। পেয়েছিস কেউ এটা? হ্যাঁ রাইবোসোম। স্যার পেরেছি। না, এটা রাইবোসোম কেন? স্মলেস্ট সেল, মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমা। হ্যাঁ স্যার মাইক্রোপ্লাজমা এটা। আচ্ছা, তারপরে ছিল লার্জেস্ট সেল অর্গ্যান। এবারে স্যার ওটা আমি লার্জেস্ট, লিখেছি প্লাস্টিড। স্যার নিউক্লিয়াস। আচ্ছা, আর কেউ এছাড়া? এই দুজন বলেছে। আচ্ছা, আমি বলছি শোন, নিউক্লিয়াস নয়। ঠিক আছে, নিউক্লিয়াস নয়, কারণ নিউক্লিয়াসের কোনো মানে একটা কোষের মধ্যে সবসময় নিউক্লিয়াসের আকার একই থাকে না। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় ফ্লুইড থাকার কারণে, মানে যাকে আমরা নিউক্লিয় রস বলি, তো সেইটা থাকার কারণে নিউক্লিয়াসের আকার অনেক সময় যখন কোষের মধ্যে জল
জলের আধিক্য হয়, জল বেশি হয়, তখন নিউক্লিয়াস বড় হয়ে যায় একটা কোষের মতো। সেল সোয়েলিং বুঝিস তো, মানে কোষে স্ফীত হওয়া, মানে কোষ বড় হয়ে যাওয়া। জল ঢুকে হ্যাঁ। হয় না কিসমিসগুলো যেরকম হয় আর কি, জল ঢুকলে বড় হয়ে যায়, তো সেটা নিউক্লিয়াসেও হ্যাঁ। হয়। সেই জন্য নিউক্লিয়াসের আমরা পার্টিকুলার এরকম কোনো আকার বলবো না, যদিও নিউক্লিয়াস আপাত দৃষ্টিতে দেখলে বড় কোষাঙ্গাণু। ঠিক আছে, নিউক্লিয়াস লেখা যেতে পারে, এটা কোনো ভুল না, নিউক্লিয়াস লেখা যেতে পারে, তো আমরা নিউক্লিয়াস লিখে রাখছিও। নিউক্লিয়াস দিয়ে অর লিখি বা অর বা অথবা দিয়ে লিখে দিই বাকিটা। হ্যাঁ, এইবারে নিউক্লিয়াস ছাড়া যদি আমরা ধরি তাহলে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে প্লাস্টিড, স্যার কোন প্লাস্টিকটা? ক্লোরোপ্লাস্টিক? মানে জেনারেল ধর, যে কোনো প্লাস্টিডই ধর, ঠিক আছে, যে কোনো প্লাস্টিড প্রায় একই ডায়ামিটার হয়। আর অ্যানিমেল সেলের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া। এবারে তোরা বলবি যে কেন স্যার মাইটোকন্ড্রিয়া তো সব সেলেই থাকে, অ্যানিমেল সেলেও থাকে, প্ল্যান্ট সেলেও থাকে। অ্যানিমেল সেল আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে, শুধু অ্যানিমেল সেল প্ল্যান্ট সেল না, যত রকম ইউক্যারিওটিক কোষ আছে তাদের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার সাইজ এবং শেপ একই নয়। ঠিক আছে, চেঞ্জ হয়, বিভিন্ন রকম শেপ এবং সাইজে চেঞ্জ হয়। সেই জন্য এখানে আমরা মাইটোকন্ড্রিয়া উদ্ভিদের ক্ষেত্রে একরকম দেখবো আবার। হ্যাঁ বল। আপনি প্লাস্টিকের পাশে প্ল্যান্টের জায়গায় প্লাস্টিক লিখে দিয়েছেন। হো 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 হো, আচ্ছা আচ্ছা, খেয়াল করিনি। হ্যাঁ হ্যাঁ, কথা বলতে বলতে খেয়াল করিনি। এই সিলেক্ট হয় না কেন? হ্যাঁ হ্যাঁ, প্ল্যান্ট। আচ্ছা, তো এই দুটোর ক্ষেত্রে আলাদা। মাইটোকন্ড্রিয়া বিভিন্ন রকম শেপ সাইজ আছে, গোলাকার আছে, ডিম্বাকার আছে, দণ্ডাকার আছে, স্পাইরাল বা পেঁচানো আছে, এরকম অনেক রকম আর কি এ আছে। আচ্ছা, তো এরপরে কি ছিল বল? স্মলেস্ট সেল অর্গান। রাইবোসোম। হ্যাঁ, রাইবোসোম। সেটা রাইবোজোম। স্যার আপনি হচ্ছে কি যে লার্জেস্ট সেল অর্গানের পাশে অ্যানিমেলের আগে ওটা কি লিখেছেন? লার্জেস্ট সেল অর্গান নিউক্লিয়াস। হ্যাঁ, প্লাস্টিড প্ল্যান্ট, তারপরে ওটা ও লেখাটা বুঝতে মাইটোকন্ড্রিয়া, পারছি না। মাইটোকন্ড্রিয়া জুম করে নে, জুম করে নে, দেখতে পাবি, বড় হয়ে যাবে। মাইটোকন্ড্রিয়া লিখেছি ওটা। যারা রেকর্ডিং দেখবে তারা জুম করতে পারবে না, তাদেরকে স্ক্রিনশট নিতে হবে, কিন্তু এখন যারা লাইভ ক্লাস করছিস তারা জুম করলে বড় হবে, মানে এটা গুগল মিট তো এই ফ্যাসিলিটিটা আছে। আচ্ছা, স্যার কাল আমি ইউটিউব দিয়ে আপনার ওটা দেখছিলাম, ওই ক্লাস রেকর্ডটা, ওখানে কিন্তু জুম করা যাচ্ছিল। ইউটিউবে জুম করা যাচ্ছিল? তাহলে ইউটিউব হয়তো নতুন ফিচার্স দিয়েছে, এটা আমি জানতাম না। কালকে জুম করে দেখছিলাম, যাচ্ছিল না। বাহ। আচ্ছা, এবার হচ্ছে নো ডিভিশনিং বা নন ডিভিশনিং, নোটা কেমন লাগে? নন ডিভিশনিং হ্যাঁ, সেল। সেল ওটা হচ্ছে নিউরন আছে, স্কিন সেল আছে। স্কিন তো হবে না বাবা, স্কিন কেন হবে? ও আচ্ছা, তাহলে নিউরন হবে না? হ্যাঁ নিউরন হবে, অবশ্যই তাহলে নিউরন মাসেল হবে। সেল? না, নিউরন হবে, স্পার্ম হবে, ওভা হবে বা ওভাম হবে, ঠিক আছে, এরা হবে। আর আরেকটা হতে পারে স্পোর বা রেণু, স্পোর বা রেণু। এর মধ্যে এই প্রথমটা অবশ্যই অ্যানিমেলের স্পার্ম এবং ওভা অ্যানিমেল এবং প্ল্যান্টে থাকে, অ্যানিমেল এবং প্ল্যান্ট দুজনেরই থাকে। এবার তোরা ভাবছিস যে স্পার্ম আবার প্ল্যান্টে কি করে তৈরি হয়? লোয়ার গ্রুপস অফ প্ল্যান্ট যারা, মানে আমরা যাকে অনুন্নত উদ্ভিদ বলি, যেমন ধর অ্যালগি, ব্রায়োফাইটা মানে হচ্ছে যেগুলো ওই পাঁচিলের গায়ে দেখবি হয়, ভেলভেটের মতো দেখতে হয়, যাদের আমরা বাংলায় উভচর উদ্ভিদ বলি। তো ওগুলো, ওদের ক্ষেত্রে ফার্ন মানে টেরিডোফাইটা, এদের ক্ষেত্রে আমরা শুধু স্পোর দেখতে পাই না, মেল গ্যামেটও দেখতে পাই, যাকে কোনো কোনো বইতে স্পার্ম লেখে, সেই কারণে আমরা এটাকে অ্যানিমেল এবং প্ল্যান্ট দুটোর মধ্যে ফেললাম। স্পোর বা রেণু তো বুঝতেই পারছি, সেটা প্ল্যান্টে থাকবে এবং ফাঙ্গাসে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এগুলো হয়ে গেল যেগুলো নন ডিভিশনিং সেল। এবারে বলেছে কি মেনি নিউক্লিয়েটেড সেল, অনেক নিউক্লিয়াস হ্যাঁ, আছে। সেল। হ্যাঁ, কি লিখেছিল ওটা? স্পার্মের তলায় লিখেছি না, অ্যানিমে আছে। স্পোর, ও ভাব। ওভাম, স্পার্মের পর ওভাম আছে।
তারপর স্পোর। ঠিক। আচ্ছা, মেনি নিউক্লিয়েটেড সেল। সেল হচ্ছে মাসেল। মাসেলে অনেক নিউক্লিয়াস থাকে? কটা থাকে? আচ্ছা, মিউকর হবে না? মিউকর। আর আচ্ছা, আমি একটা সেলের নাম বলছি, দেখ। আচ্ছা, কার্টিলেজ। তোরা কার্টিলেজের বাংলা জানিস কেউ? কার্টিলেজ কথাটার বাংলা? তরুণাস্থি। হ্যাঁ, তরুণাস্থি। আচ্ছা, এসি লিখেছি না রে। কার্টিলেজ মানে হচ্ছে তরুণাস্থি। তরুণাস্থি কোষের মধ্যে অনেকগুলি নিউক্লিয়াস থাকে, কিছু কিছু মাসেল সেলেও থাকে। হ্যাঁ, আর এছাড়া যদি আমরা ধরি, যদি এককোষী যে মানে ইউনিসেলুলার অর্গানিজম, মানে এককোষী জীব, তাদের মধ্যে যদি ধরি, তাহলে আমরা পাবো হচ্ছে প্যারামোসিয়াম, প্যারামোসিয়াম। আর একটা পেতে পারি আমরা ব্যালান্টিডিয়াম, ব্যালান্টিডিয়াম। এই দুটোর মধ্যে আমরা পেতে পারি। আচ্ছা, মেনি নিউক্লিয়েটেড সেলের পর আমরা পাবো হচ্ছে নন নিউক্লিয়েটেড সেল। আরবিসি। হ্যাঁ, এটা একটাই হয়, রেড ব্লাড কর্পাসেল। ঠিক আছে, আরবিসি, লোহিত রক্তকণিকা। বেশ, আমরা গতদিনের কাজটা শেষ করলাম। গতদিনের কাজের পর আমরা এবার চলে যাব সরাসরি আজকের ক্লাসের মধ্যে। আজকের ক্লাসে, এটাকে আমি একটু সেভ করে রাখি। আজকের ক্লাসে আমরা মেনলি পড়বো হচ্ছে সেল অর্গ্যান সম্বন্ধে, কারণ গতদিন আমরা সেল সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি সবাই, তো সেল অর্গ্যানটা পড়তে হবে। সেল অর্গ্যান মানে কি আগে একদম ফার্স্টে জানি। সেল অর্গ্যানের আগেও বোধহয় আর একটা জিনিস জানা আমাদের দরকার, যে কোষকে কারা প্রোটেকশান করে। ঠিক আছে, কোষকে কারা প্রোটেকশান করে। কোষকে যারা প্রোটেকশান করে তাদের আমরা সেল কভার বলি। ঠিক আছে, সেল কভার বা সেলুলার কভার, সেল কভার বা সেলুলার কভার। আচ্ছা, আমরা কি কি কভারের নাম জানি? সবথেকে বাইরের যে কভার, একদম আউটার মোস্ট কভারিং যেটা, তাকে আমরা জানি সেল ওয়াল, কোনো কোনো ক্ষেত্রে সেল মেমব্রেন, তাই না? সেল ওয়াল বা কোনো কোনো ক্ষেত্রে সেল মেমব্রেন, এরকম দুটো নাম আমরা শুনেছি। সেল ওয়ালের বাংলা হলো কোষ প্রাচীর, সেল মেমব্রেনের বাংলা হলো কোষ পর্দা। তো কোষ পর্দা তো সব কোষেরই থাকে, কিন্তু কোষ প্রাচীর আবার সবার থাকে না। আচ্ছা, এটা ছাড়া আর কি কোনো স্ট্রাকচার হয় যারা কোষকে কোনোভাবে প্রোটেকশন করে, জানিস কেউ? থিকা বা পেলিকল। পেলিক্যাল। পেলিক্যাল কি কাজ করে রে? ওটা মেসোক্যারিওটিক কোষের থাকে তো। হ্যাঁ, কি করে? কি করে সেটা তো জানি না। একই কাজ করে, কভারিং করে, খুব পাতলা একটা লেয়ার থাকে। ঠিক আছে, পেলিক্যাল ব্যাকটেরিয়া কোষেও থাকে। ঠিক আছে, ব্যাকটেরিয়া কোষেও পেলিক্যাল থাকে। আচ্ছা, আর কেউ কোনো নাম জানিস সেল কভারিংয়ের? মনে করে দেখ তো, থিওরিতে পড়েছিস কি না। মনে পড়ছে না? একটাই মনে পড়ছে না? আচ্ছা, গ্লাইকোক্যালিক্সের নাম শুনেছিস? সেল কোট। হ্যাঁ, গ্লাইকোক্যালিক্স, হ্যাঁ স্যার, আপনি এক্সামে লিখে দিয়েছেন। একদম। আচ্ছা, এই সেল কভার তাহলে সব থেকে বাইরের পোর্শনে থাকে, যাকে আমরা আউটার কভারিংও বলি। ঠিক আছে, একে আমরা আউটার কভারিং বলি। তো এর মধ্যে প্রথম যে পড়ে একদম বাইরের দিক থেকে যদি আমরা ধরি, সেটা হচ্ছে সেল ওয়াল, একদম বাইরের দিক থেকে। এরও বাইরে কিছু কিছু এর ক্ষেত্রে এক্সেপশনালে আমরা লিখতে পারি, এরও বাইরে কিছু কিছু সেলের ক্ষেত্রে পেলিক্যাল আছে, সেটা খুব কম সেল, তো সেটা আমরা লাস্টের দিকে এক্সেপশন হিসেবে লিখব। সেল ওয়াল যেটা সাধারণত দুটো বা একটা
কি বলবো, ভাগে আর কি এদের ভাগ করা যায়, মানে ভাগ বলতে কিরম বলবো বলতে কনস্ট্রাকশন, গঠন। কারো কারো ক্ষেত্রে একটাই কোষ প্রাচীর থাকে বা একটাই ওয়াল থাকে, কারো কারো ক্ষেত্রে আবার প্রাথমিক গৌণ এরকম দুটো থাকে, সেকেন্ডারি প্রাইমারি এরকম দুটো থাকে। তো ম্যাক্সিমাম কি হয়, যারা ব্যাকটেরিয়া হয় বা মনেরা হচ্ছে একটা রাজ্য যার মধ্যে ব্যাকটেরিয়ারা পড়ে, তাদের ক্ষেত্রে কোষ প্রাচীর হয় সবসময় সিঙ্গেল লাইনড বা একস্তরীয়, বাংলায় যারা লিখছিস একস্তরীয়। কিন্তু ইউক্যারিওট যারা আছে, মানে প্লান্টি এবং ফাঙ্গাস, এদের ক্ষেত্রে ডাবল লাইন হয়, মানে দ্বিস্তরীয় হয়। একটা প্রাথমিক প্রাচীর থাকে আর একটা গৌণ প্রাচীর থাকে, মানে একটা হচ্ছে প্রাইমারি ওয়াল, একটা সেকেন্ডারি ওয়াল, আর মাঝে থাকে মধ্যপর্দা বা মিডল ল্যামিলা। ঠিক আছে, এইভাবে থাকে। এক্সেপশনাল কেস যদি আমরা ধরি, সেটা হলো পেলিকেল। পেলিকেল সাধারণত থাকে কি ব্যাকটেরিয়াল স্লাইম লেয়ার। স্লাইম মানে হচ্ছে মিউকাস বা চিপচিপে চিটচিটে কোনো একটা জিনিস, সেটা দিয়ে তৈরি একটা লেয়ার। তার মানে এটা অ্যাকচুয়ালি কোষের যে নর্মাল কোষ প্রাচীর ঠিক তার মতো না, কিন্তু পেলিকেল থাকে হচ্ছে আউটার পার্ট অফ সেল ওয়াল। ঠিক আছে, পেলিকেল কোথায় থাকছে, আউটার পার্ট মানে বাইরে, অফ সেল ওয়াল কোষ প্রাচীরের বাইরে থাকছে। ঠিক আছে, এটা পেলিকেল। তো এটা সম্বন্ধে খুব বেশি ইনফরমেশান আমাদের লাগে না, আমাদের লাগে হচ্ছে সেল ওয়াল সম্বন্ধে। তো সেল ওয়াল আজকে আমরা পড়বো। আচ্ছা, সেল ওয়ালের পরে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। ঠিক আছে, গ্লাইকোক্যালিক্স যেটা মূলত প্রোটিন নির্মিত বা গ্লাইকোপ্রোটিন নির্মিত। গ্লাইকোপ্রোটিন নির্মিত মানে এর মেড বাই, পাশে আমরা লিখে দিচ্ছি মেড বাই গ্লাইকোপ্রোটিন। কিছু কিছু ক্ষেত্রে প্রোটিনও আছে, কিন্তু এটা থাকে কার, এটা থাকে হচ্ছে অনলি ফর অ্যানিমেল সেল। প্রাণী মানে কোষ যেগুলো হয় বা প্রাণী কলা, সেই প্রাণী কলার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোষের বাইরে এই লেয়ারটা থাকে। গ্লাইকোক্যালিক্স হয়ে গেল। গ্লাইকোক্যালিক্সের পর আমরা পড়ব থার্ড কভারিং, যেটা সবার থাকে, তাকে আমরা বলি প্লাজমা মেমব্রেন। আচ্ছা, এবারে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন, এটাকে অনেকে সেল মেমব্রেন বলে, আমরা এখানে প্লাজমা মেমব্রেন বলছি। দুটোই ঠিক, দুটোই লেখা যেতে পারে, দুটো বলাও যেতে পারে, দুই পারপাসে আমরা বলি। প্রথমত সেলকে রক্ষা করে বলে সেল মেমব্রেন বলি, আর সেলের ভিতরে যে জিনিসটা থাকে, মানে এই আউটার কভারিংয়ের ভেতরে যে জিনিসটা থাকে, তাকে আমরা প্রোটোপ্লাজম বলি। এই প্রোটোপ্লাজমের প্লাজম বা প্লাজমাকে আবরিত বা আচ্ছাদিত করে বলে প্লাজমা মেমব্রেন নামটা হয়েছে। তো কেউ যদি বলে যে না স্যার আমি একে সেল মেমব্রেন বলবো, তো আমার তাতে কোনো আপত্তি নেই, সে ঠিকই বলছে, আমিও ঠিক বলছি। বোঝা গেল, সেল মেমব্রেন যা আর প্লাজমা মেমব্রেন তাই। এই প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন যেটা মূলত লিপিড এবং প্রোটিন নিয়ে তৈরি হয়, এবং এটি প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সব কোষেই পাওয়া যায়। ঠিক আছে, সমস্ত কোষেই পাওয়া যায়। ব্যাস, সেল কভারিং সম্বন্ধে আমাদের মোটামুটি একটা ইন্ট্রোডাকশান হয়ে গেল। ইন্ট্রোডাকশানের পর আমরা কি করব না, সেল কভারিংয়ের ডিটেলসে যাব। সেল কভারিংয়ের ডিটেলসে যেতে গেলে আমাদের ইন্ট্রোডাকশানটা একটু শেষ করতে হবে। তো এই যে আমরা ইন্ট্রোডাকশানটা এতক্ষণ ধরে পড়লাম, কি কি কভারিং থাকে, কোনটা বাইরে থাকে, কোনটা তার পরে থাকে, ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা তখন পড়ছি। কিন্তু এর জন্য যে ভদ্রলোক দায়ী,
তার নাম হচ্ছে রবার্ট হুক, যিনি প্রথম প্রবাবলি 1665 সালে প্রথম কর্ক এর মধ্যে কোষ দেখেন, যদিও সেটা মৃত কোষ ছিল, এবং তিনি যে কোষটি দেখেন যেহেতু মৃত কোষ, তার মধ্যে কোনো রকম সাইটোপ্লাজম এইসব ব্যাপার স্যাপার ছিল না। তো সাইটোপ্লাজম না থাকার কারণে উনি কোষের ভিতরটা সম্বন্ধে বুঝতে পারেননি, কিন্তু এই আউটার কভারিং সম্বন্ধে উনি প্রথম ধারণা দিয়েছিলেন। এরপরে ওই ভদ্রলোকের আরও অনেক কোয়ারি জাগে মনে। তো উনি কি করেন, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাক্টর এবং তারও পরে বোধহয় সম্ভবত প্ল্যান্টের বিভিন্ন রকম টিস্যু, সেইগুলোকে উনি আর কি দেখার চেষ্টা করেন যে তার মধ্যে ঠিক কী আছে। সেই সময় যৌগিক অণুবীক্ষণ যন্ত্র মনে হচ্ছে আবিষ্কার হয়নি, তো যার জন্য ওনাকে শুধুমাত্র আতশ কাচ ম্যাগনিফাই গ্লাসের সাহায্যেই সবটা দেখতে হয়, এবং ওটার জন্যই বোধহয় উনি খুব ডিটেলসে বলতে পারেননি। রবার্ট হুকের পরবর্তীকালে এক একজন মানুষ আসেন যারা এগুলো সম্বন্ধে আর একটু বেশি আলোকপাত করেন। যেমন তার মধ্যে সেল কভারিং বা প্রথম যে সেল ওয়াল, সেটা তো পুরোপুরি রবার্ট হুকই বলেছেন, ওনার ওপরে আর কেউ সেইভাবে কাঠি ঘোরাতে পারেননি, ছড়ি ঘোরাতে পারেননি। তো সেই জন্য প্রথম যে পার্টটা আছে সেল ওয়াল, সেটা আমরা অ্যাকর্ডিং টু রবার্ট হুকই পড়ব। যদিও একটুখানি কনসেপ্টগুলো যারা বটানি নিয়ে পড়ছে তাদের কাছে কনসেপ্টগুলো আর একটু মডিফাই হয়েছে, নতুন কিছু জিনিস অ্যাড হয়েছে। আমি চেষ্টা করব তোদের ক্লাসেতে সেই যে যা যা অ্যাড হয়েছে সেগুলো বলার, ঠিক আছে? তো আমরা এখন যেটা পড়ছি সেটা হচ্ছে সেল ওয়াল। সেল ওয়াল মানে হলো কোষ প্রাচীর। কোষ প্রাচীরের কথা আর কি বলবো বল। প্রথমত ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া, এই ব্যাকটেরিয়া বা মোনেরার ক্ষেত্রে আমরা পাই, যেটা আমরা গতদিন পড়েছি মোনেরা, তাদের ক্ষেত্রে আমরা পাই। সেখানে আমরা পাচ্ছি হচ্ছে মিউকো পেপটাইড বা পেপটাইডো গ্লাইক্যান, এরকম নাম ছিল, গতদিন আমরা লিখেছি, আর নতুন করে লিখছি না। ফাঙ্গাস মানে ছত্রাক, যার মধ্যে আমরা কেরাটিন পেয়েছিলাম, এবং প্ল্যান্ট, যার মধ্যে আমরা মূল যে উপাদান পেয়েছি সেটা হচ্ছে পেকটিন এবং হেমিসেলুলোজ। আমরা হেমিসেলুলোজটা হয়তো গতদিন বলেছি। হেমিসেলুলোজ, এক মিনিট, হ্যাঁ, হেমিসেলুলোজ ই হবে, এবং এর সাথে আছে পেকটিন, ঠিক আছে? পেকটিন এবং হেমিসেলুলোজ। আচ্ছা, এছাড়াও কিছু উপাদান আছে, কি কি? সেলুলোজ, লিগনিন, সুবেরিন, কিন্তু মূল উপাদান এইগুলো। কে বলেছেন? রবার্ট হুক। এখন আমরা যে বইগুলো পড়ি, যে টেক্সট বুকগুলো পড়ি, সেখানে পেকটিন, হেমিসেলুলোজকে মূল উপাদান ধরে না। কি ধরে? ধরে সেলুলোজ, লিগনিন, সুবেরিন এবং শেষের দিকে হেমিসেলুলোজ থাকে। তার মানে এখন কনসেপ্টটা একটু চেঞ্জ হয়েছে। কনসেপ্ট না, এটা তো প্রতিনিয়ত, তোরা জানিস বিজ্ঞান তো সবসময় গবেষণার বিষয়, তো যত গবেষণা হচ্ছে তত আরও সত্যি সামনে আসছে, সেরকম সত্যি এসছে। কিন্তু অ্যাকর্ডিং টু এনসিইআরটি বই আমরা হেমিসেলুলোজ এবং পেকটিনকে ধরবো। যদি কোনো অপশানে আমরা সেলুলোজ পাই তাকে ধরতে পারি, কিন্তু সেলুলোজের থেকে স্ট্রং পয়েন্ট হচ্ছে হেমিসেলুলোজ, কারণ সেলুলোজ ওরা জমা রাখে। উদ্ভিদ ধর আমি কি করব বল, আমি তো কোনো একটা খাবার খেলাম, খাবার পর তার থেকে গ্লুকোজ, যদি কার্বোহাইড্রেট খাই, অবশ্য শর্করা খাই, তাহলে তার থেকে গ্লুকোজ আমার শরীরে চারদিকে আর কি ছড়িয়ে যাবে, প্রত্যেক কোষের মধ্যে চলে যাবে, সেই কোষে গিয়ে গ্লুকোজের জারণ হবে। গ্লাইকোলাইসিস বলে একটা জিনিস ছিল ক্লাস 9-এ, সেখান থেকে সেই গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হতো, পাইরুভিক অ্যাসিড থেকে আবার টিসিএ চক্র বলে একটা চক্র ছিল, তার মধ্যে পাইরুভিক অ্যাসিডটা গিয়ে ঘুরতো, সেখান থেকে আবার এটিপি তৈরি হতো, তাই না? এগুলো আমরা পড়েছি। তো আমরা কি করব? গ্লুকোজকে এইভাবে জারণ করব, উদ্ভিদও তাই করবে, একইভাবে জারণ করবে। কিন্তু যে অতিরিক্ত গ্লুকোজগুলো থাকবে বা উদ্বৃত্ত গ্লুকোজগুলো থাকবে, যেগুলো আমার কাজে লাগছে না, আমি কি করব? সেগুলোকে সঞ্চয় করব।
সঞ্চয় করার জন্য গ্লুকোজ হিসেবে সঞ্চয় করতে পারবো না, কারণ গ্লুকোজ সহজেই ওই গ্লাইকোলাইসিস বা এইসব চক্রের মধ্যে চলে যাবে। তো আমি কি করব, আমি ওকে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করব। আর উদ্ভিদ কি করবে, দুটো আলাদা পার্টে ভাগ করতে পারে। একটা হচ্ছে সেলুলোজ, কোষপ্রাচীর তৈরির উপাদান হিসেবে কাজে লাগাবে, আবার আর একটা পার্ট হচ্ছে স্টার্চ, সেখান থেকেও শক্তির জন্য কাজে লাগাবে। দুটো আলাদা আলাদা জায়গা হলো। তাহলে এই যে জায়গাগুলো পড়লাম, এটা কি, এটা হচ্ছে যে সেল ওয়াল আর মেড বাই, মানে কি কি নিয়ে সেল ওয়াল সাধারণত তৈরি হয়, এই পয়েন্টটা আমরা এখানে পড়ে নিলাম। ঠিক আছে, এই পয়েন্টটা এখানে পড়ে নিলাম। এইবার আমরা যেটা পড়বো সেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে স্ট্রাকচার। আচ্ছা, স্ট্রাকচারের ক্ষেত্রে তোরা জানিস সবাই যে আমাদের এর স্ট্রাকচারে আমরা 4টে পয়েন্ট পাবো। ঠিক আছে, 4টে পয়েন্ট পাবো, একদম এনসিইআরটি ধরেই আমরা যদি পড়ি সেখানে 4টে পয়েন্ট পাবো। কিন্তু এনসিইআরটি এতটা সুন্দর করে পয়েন্ট আউট করে বলে দেয় না, এমনি লিখে দেয়। একদম প্রথমে যে জায়গাটা পাবো সেটা হচ্ছে মিডিল ল্যামিলা। দেখ, আমরা মাঝখান থেকে শুরু করছি। হ্যাঁ, মিডিল ল্যামিলা, এটা হলো আমার ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি পাবো, প্রাইমারি সেল ওয়াল। বাংলাগুলো বলে দেবো, প্রাইমারি সেল ওয়াল। ঠিক আছে, মিডিল ল্যামিলা মানে হলো ল্যামিলা, এমনি মধ্য ল্যামিলা বা ল্যামিলা। প্রাইমারি সেল ওয়াল মানে প্রাথমিক কোষ প্রাচীর। এরপরে যেটা পাবো সেটা হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল। সেকেন্ডারি সেল ওয়াল মানে গৌণ কোষ প্রাচীর। তারপরে কি পাবো না, টারশিয়ারি সেল ওয়াল, TERTIARY, টারশিয়ারি সেল ওয়াল। ঠিক আছে, 4টে পয়েন্টে আমরা ভাগ করতে পারবো। এবারে কথা হলো, এই যে প্রত্যেকটা ভাগে ভাগ করলাম, তো 1 নম্বর হচ্ছে মনে রাখতে হবে 4টে কার পর কোথায় আছে, আর 2 নম্বর হচ্ছে যে কেন আছে। ঠিক আছে, আমি না একটু সাইডের দিকে একটা এঁকে দিচ্ছি পয়েন্ট করে সুন্দর করে, যাতে তোদের মনে থাকে ব্যাপারটা। ঠিক আছে, যেহেতু প্ল্যান্ট তো একটু গ্রিন কালারের আঁকছি, আমার মনে হয় তোদের মনে রাখতে সুবিধে হবে, বুঝতেও ভালো লাগবে। আচ্ছা, এটা আমাদের প্ল্যান্ট সেল। একটা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে আমরা এইভাবে সেল ওয়ালকে ঠিক আছে, এইভাবে সেল ওয়ালকে একটু ভাগ করে নিয়েছি। আচ্ছা, এই একদম বাইরের একটা লেয়ার তৈরি করব। ঠিক আছে, একদম বাইরের একটা লেয়ার তৈরি করব। তো এখানে একটা লেয়ার বানাই। ঠিক আছে, লেয়ার বানিয়ে ফেললাম। যে লেয়ারটা আমরা বানালাম, এই লেয়ারটা মানে ধর এই লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা নাম দিলাম কি, প্রাইমারি সেল ওয়াল। হ্যাঁ স্যার, বল। আমি একটু বেরিয়ে গেছিলাম, কি পড়াচ্ছিলেন একটু বলবেন? হ্যাঁ, আমরা ওই দেখ 4টে সেল ওয়াল দিয়ে দিয়েছি। এই 4টে সেল ওয়ালের লোকেশানগুলো অ্যাকচুয়ালি এখন বোঝাচ্ছি, কোন কোন জায়গায় এই সেল ওয়ালগুলো থাকে। 4টে সেল ওয়ালের লোকেশান, সেল ওয়ালের স্ট্রাকচার পড়াচ্ছি, একদম একদম। আচ্ছা, এই বাইরের দিকে আছে প্রাইমারি সেল ওয়াল। প্রাইমারি সেল ওয়ালের পরে, ঠিক আছে, প্রাইমারি সেল ওয়ালের পরে একটা কি বলবো, সেকেন্ডারি সেল ওয়াল তৈরি হয়। টারশিয়ারি এখন আসছি না, সেকেন্ডারি সেল ওয়াল তৈরি হয়। সেকেন্ডারি সেল ওয়াল অনেকগুলো জিনিস নিয়ে তৈরি হয়। যেমন ধর, এদের কি হাইলাইট আছে, হাইলাইট, হ্যাঁ হাইলাইট আছে। হাইলাইটের মধ্যে কালার দেবে বলছে, বেশ দেবে যখন বলেছে খুব ভালো কথা। দাঁড়া, আগে না মুছে নি, একটা দাগ পড়ে গেছে। এ বাবা, হাইলাইট মোছে না, আর যাকে কি করা যাবে। আচ্ছা, তো দেখ এইভাবে মনে কর, প্রাইমারি সেল ওয়ালের ভিতরে আর একটা সেল ওয়াল আছে।
ঠিক আছে, আর একটা সেল ওয়াল আছে প্রাইমারি সেল ওয়ালের ভিতরে। আমি কোনো ডাউনলোড ছবি দিয়ে তোদের দেখাচ্ছি না, এগুলো হলো। আর একটা সেল ওয়াল আছে। আচ্ছা, তো এই যে সেল ওয়ালটা আমরা আঁকলাম, এই যে সেল ওয়ালটা আমরা আঁকলাম, সেখানে হ্যাঁ, তো সেখানে সেল ওয়ালটাকে আমরা একটু 3টে লেয়ারে ভাগ করব। একদম বাইরের দিকের একটা লেয়ার আছে, যেটাকে দেখ আমি একটু ইয়েলো কালার দিয়ে দেখানোর চেষ্টা করলাম, একদম বাইরের দিকে। এবারে এর ভেতর দিকটা আমরা রেড দিয়ে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। বাইরেটা হলুদ ছিল, ভেতরটা লাল। এ বাবা, এই বাইরেটাও লাল হয়ে যাচ্ছে, কেন হচ্ছে বলতো, জানি না। বাইরেটা এখন হলুদ আছে। আচ্ছা, হলুদটা মনে হয় তোরা দেখতে পাবি না, আমি না একটা অন্য কালার দিই। স্কাই দিলে দেখতে পাবি, ব্লু দিই, ব্লুটা মনে হয় দেখতে পাবি। মনে হচ্ছে দেখতে পাবি ব্লুটা, একটু জুম করলে দেখতে পাবি অবশ্যই। না পেলে আমি ইয়ে করে দেবো, ওই কালার, অন্য কালার দিয়ে দেবো। ব্ল্যাকটা কোথায় গেল, ব্ল্যাক। আচ্ছা, এইবার চ একটু পয়েন্ট করে নিই। বাইরের যে লেয়ারটা সেটা হলো আউটার লেয়ার, মানে যেটা ব্লু সেটা হলো আউটার লেয়ার। মাঝের যেটা গ্রিন সেটা হলো মিডিল লেয়ার, বা মিডিল লেয়ারই বলছি, ঠিক আছে, মিডিল লেয়ার। আর একদম ভিতরের দিকে যে রেড কালারের লেয়ারটা রয়েছে, লাল রঙের লেয়ার, তাকে আমরা বলছি ইনার লেয়ার। তো এই সবকটা লেয়ার নিয়ে, যতগুলো লেয়ার আছে এই সবকটা লেয়ার নিয়ে আমরা এই যে অংশটা তৈরি করলাম, একে আমরা সেকেন্ডারি বলছি, ঠিক আছে, সেকেন্ডারি, এসিসি, সেকেন্ডারি সেল ওয়াল। বোঝা গেল? তাহলে বাইরের দিকে আছে প্রাইমারি, ভিতরের দিকে আছে সেকেন্ডারি, ঠিক আছে। এই প্রাইমারির পর আর একটা পোর্শন থেকে যায়, সবটা দেখাচ্ছি না, কিছুটা দেখাচ্ছি, যে গ্যাপটাকে আমরা বলছি মিডল ল্যামেলি। বা মিডল ল্যামেলা। আর এই ভিতরের যে ফাঁকা অংশটা, যার মধ্যে অ্যাকচুয়ালি সাইটোপ্লাজমটা আছে, তাকে আমরা বলছি লিউমেন। লিউমেন কথাটা সবসময় বায়োলজিতে বসে ফাঁকা অংশ বোঝাতে। এবার দেখ, সেলের ক্ষেত্রে এটা হলো একটা লেয়ার ফরমেশন, মানে কোন লেয়ার কিভাবে থাকে। যদি একটা এরকম সেল ভাবি আমরা, একটু আগে বলছিলাম না সেল ওয়ালে অনেক সময় কি হয় যে একটাই লেয়ার থাকে, অনেক সময় একাধিক লেয়ার থাকে। তো যদি আমরা দেখি যে খুব উন্নত ধরনের কোনো উদ্ভিদ, মানে অ্যাঞ্জিওস্পার্ম বা জিমনোস্পার্ম, তাদের ক্ষেত্রে প্রাইমারি সেল ওয়াল, তার দুই সাইডে সেকেন্ডারি সেল ওয়াল থাকবে। কিন্তু যদি লোয়ার গ্রুপস অফ প্ল্যান্ট দেখি, যেমন ভাব অ্যালগির সেল, ধর স্পাইরোগাইরা মনে কর, স্পাইরোগাইরার নাম শুনেছিস অনেকে, কলতলায় শ্যাওলা যেটা থাকে, যেটা দেখবি সবুজ হয়ে থাকে তলার দিকে, ওটা কলতলার শ্যাওলা, ওটার নামই স্পাইরোগাইরা। মাঝে মাঝে যেখানে দেখবি স্পাইরোগাইরা অনেকটা হয়, হ্যাঁ, পাড়ার যে কলতলাগুলো হয়, যেখানে মা কাকিমারা জল আনতে যায়, দেখবি সেখানে স্পাইরোগাইরাগুলো উঠছে, মানে যখন উঠছে মানে কি ফ্লো হচ্ছে জলে, তখন দেখবি ভাসছে, ফ্ল্যাগের মতো ভাসছে। ওখান থেকে একটুখানি তুলে আনবি, এনে বাড়িতে যদি কোনো কারুর মোটা পাওয়ারের চশমা থাকে সেখান থেকেও দেখতে পাবি। আর যদি আতস কাজ একটা কিনে ফেলতে পারিস কোথাও থেকে, তাহলে ওখানেও দেখতে পাবি যে সরু সরু সুতোর মতো কিছু জিনিস আছে। আর একটু ভালো করে দেখলে, আতস কাজ মানে জ্যোতিষীরা হাত দেখেছিস যে কাজটা দিয়ে, লেন্সটা দিয়ে, ম্যাগনিফাইং গ্লাস, ঠিক আছে, ওটা দিয়ে দেখতে পাবি। আর আরেকটু যদি ভালো করে দেখতে হয় তাহলে মাইক্রোস্কোপে দেখতে হবে, সেটা আমি দেখিয়ে দেবো। হলো? তাহলে এইভাবে আমরা
সেলগুলো দেখতে পাবো। তো যে যার কথা বলছিলাম স্পাইরোগাইরা, তার ক্ষেত্রে কিন্তু এরকম একাধিক সেলের লেয়ার নেই, এইরকম দুটো লেয়ার আছে। কিন্তু যদি আমরা আরেকটু ভালো উন্নত, ভালো বলতে উন্নত সেল দেখি, তাহলে সেখানে প্রাইমারি সেল ওয়ালের দু সাইডে আমরা সেকেন্ডারি সেল ওয়াল দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা এবার একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, এবার একটু লেখার মধ্যে আসবো। মেন জায়গাটা আমাদের হয়ে গেছে, স্ট্রাকচারটা হয়ে গেছে। তো দেখ, প্রথমে যেটা আমরা দেখেছি মিডিল ল্যামিলা, এই মিডিল ল্যামিলার মধ্যে সবথেকে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের আয়ন, এরা কি করে, বিশেষ করে ক্যালসিয়াম, তারা হচ্ছে কনস্ট্রাকশানে, মিডিল ল্যামিলা মানে একটা ফাঁকা জায়গা, কিন্তু মধ্যপর্দা তো একটা ফাঁকা জায়গা, সেইটা তার দু সাইডের যে কনস্ট্রাকশান হচ্ছে, প্রাইমারি ওয়ালের যে কনস্ট্রাকশান হচ্ছে, সেই প্রাইমারি ওয়ালের কনস্ট্রাকশানে হেল্প করে। তাহলে মোটামুটি আমরা এইগুলো পাবো। আর আরেকটা জিনিস, মিডল ল্যামিলা হচ্ছে কি হয়, নেবারিং সেল, মানে দুটো যে পাশাপাশি অবস্থিত কোষ, তাদের মধ্যে প্রোটোপ্লাজমিক একটা সেতু তৈরি করে, যাকে আমরা কি বলি রে, প্লাজমোডেসমাটা, তাই তো? প্লাজমোডেসমাটা তৈরিতে মিডল ল্যামিলা সবথেকে বেশি হেল্প করে। আর একটা কাজও করে, সেটা হলো ইন্ট্রাসেলুলার ফ্লুইড, মানে পরিবহন, একটা কোষ থেকে আর একটা কোষে যদি কোনো তরল পরিবহন করতে হয়, সেটা মিডল ল্যামিলার মধ্যে দিয়ে করবে। তাহলে প্রথমে কি জানলাম, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, যেটা কনস্ট্রাকশন বা বিল্ডিং তৈরি করতে, বিল্ডিং আই মিন প্রাইমারি সেল ওয়াল বিল্ড করতে কাজে লাগছে। দ্বিতীয় জানলাম হচ্ছে এর মাঝখানে প্রোটোপ্লাজমিক ব্রিজ তৈরি হয়, সাইটোপ্লাজমিক ব্রিজ তৈরি হয়, যাকে আমরা প্লাজমোডেসমাটা বলি। আর তৃতীয় জানলাম যে কোনো তরল যদি এর মাঝখান থেকে প্রবাহ হতে হয়, তাহলে এই মিডল ল্যামিলা দ্বারা প্রবাহ হবে। আচ্ছা, এখানে একটা এক্সট্রা পয়েন্ট তোরা লিখে রাখতে পারিস, একটা এনজাইমের নাম, ঠিক আছে, একটা এনজাইমের নাম লেখ, তার নাম হচ্ছে পেকটিনেজ। এটা কোথায় লিখবো? এখানেই, এই পয়েন্টটাতেই, পেকটিনেজ। পেকটিনেজ হচ্ছে এমন একটা উৎসেচক, ঠিক আছে, এমন একটা উৎসেচক যে ফলের যে, দেখবি ফল যখন পাকে তখন তার যে সফটনেস তৈরি হয়, সফটনেস মানে কি, কোষগুলো এবার আস্তে আস্তে কিন্তু তার কোষ প্রাচীরটাকে নষ্ট করে দিচ্ছে, বা কি বলবো, কোষ প্রাচীরটার যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশনটা আস্তে আস্তে লুজ হয়ে যাচ্ছে, তবেই তো ফল, পাকা ফলটা নরম লাগে, তাই না? এই যে মানে লাইক ফ্রুট রিপিং যখন হয়, ঠিক আছে, RIPENG রিপিং, যখন ফ্রুট রিপিং হয় বা ফল যখন পাকে, তখন এই উৎসেচকটা অনেক বেশি বেরোয়, এবং যার ফলে কি হয়, উদ্ভিদের অঙ্গের কিছু কিছু জায়গা যেখানে এটা বেরোচ্ছে সেগুলো নরম হয়ে যায়, সফট হয়ে যায়। এটা হচ্ছে পেকটিনেজের কাজ। হয়ে গেল, এটা হচ্ছে পেকটিনেজের কাজ। আচ্ছা, এবারে যদি প্রাইমারি ওয়াল ধরিস, এটা হচ্ছে সবথেকে থিন লেয়ার, থিন লেয়ার মানে পাতলা প্রাচীর সবথেকে, এবং এখানে সেলুলোজ থাকে হচ্ছে খুব কম 2 থেকে 5% মতো, যেখানে হেমিসেলুলোজ যেটা থাকে প্রায় 50%-এর মতো, ঠিক আছে। সাধারণত শুধু এই লেয়ার দেখা যায় এমন যদি কোনো কোষ বলা হয়, শুধু প্রাইমারি সেল ওয়াল আছে এমন যদি কোনো কোষ বলা হয়, তার উদাহরণ হিসেবে তুই লিখতে পারিস প্যারেনকাইমা এবং যাবতীয় ভাজক কলা, মেরিস্টেমেটিক টিস্যু। এভাবে লেখ, ভাজক কলা না লিখে মেরিস্টেমেটিক টিস্যু, ব্র্যাকেটে ভাজক কলা, সেখানে প্রাইমারি সেল ওয়াল দেখতে পাওয়া যায়। কি টিস্যু বললেন? মেরি কি হবে? টিস্যু, MERISTE, মেরিস্টি, MATIC, মেরিস্টেমেটিক টিস্যু মানে ভাজক কলা। আর একটা বলেছি প্যারেনকাইমা, ঠিক আছে, প্যারেনকাইমা। এবারে সেকেন্ডারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়ালে ঘটনাটা ঘটে যায় ঠিক উল্টো, এটা হয়
ঠিক মানে চওড়া, মোটা বলতে যাচ্ছিলাম। যেখানে সেলুলোজ থাকে বেশি, সেলুলোজ থাকে, এটা আমাকে একটু দেখে বলতে হবে দাদা, 50-95%, অনেক সেলুলোজ থাকে। আর হেমি সেলুলোজ সেটা থাকে কম, সেটা থাকে 5-25%। ঠিক আছে, 5-25%। আমরা বইয়েতে টার্সিয়ারি সেল ওয়াল খুব একটা পাই না, ইভেন এনসিআরটিতেও বোধহয় টার্সিয়ারি সেল ওয়ালের কথা নেই, আমি শিওর নই, মনে হচ্ছে নেই। সেকেন্ডারি আর প্রাইমারি ওয়ালের কথা আছে। টার্সিয়ারি ওয়াল থাকে কিছু এক্সেপশনাল টিস্যুতে বা এক্সেপশনাল সেলে, যেমন এর মধ্যে একটা সেল হচ্ছে জাইলেম, জাইলেম সেল না, জাইলেম টিস্যু, কলা, উদ্ভিদ কলা একটা, তাই তো, যেখান দিয়ে কী হয় রে, মাটি থেকে জল এবং খনিজ লবণ গাছ তোলে। তো এই জাইলেম তৈরি হয় অনেক কিছু দিয়ে, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু, ট্রাকিয়া, এরকম অনেক কিছু দিয়ে তৈরি হয়। তার মধ্যে যে এগুলো আছে, ট্রাকিয়াগুলো আছে, সেই ট্রাকিয়াগুলো মূলত সেকেন্ডারি ওয়াল তৈরি করে, বা তাদের ওই সেই ট্রাকিয়া কোষগুলোর মধ্যে সেকেন্ডারি ওয়াল তৈরি হয়। জাইলেম লিখে রাখলেই হবে, ঠিক আছে, এক্সাম্পলে শুধু জাইলেম লিখে রাখ, তাহলেই হবে। ট্রাকিয়া এসব লেখার কিছু দরকার নেই। তারপরে আর কি লিখবি বলতো? ট্রাকিটটা বলে দিলাম, এই সরি জাইলেমটা বলে দিলাম। আচ্ছা, এখানে লিখ জিমনোস্পার্ম। ভাবছিলাম অ্যারোটা দিলাম, কিছু একটা লেখাবো না। জিমনোস্পার্ম মানে হচ্ছে যাদের মধ্যে ফল হয়, হ্যাঁ, ফল হয় এরকম উদ্ভিদ, মানে ফল হয়, সরি গুপ্তবীজী, সরি ফল হয় বলছি, গুপ্তবীজী, সেই সমস্ত উদ্ভিদদের জিমনোস্পার্ম বলে। তো তাদের মধ্যে আমরা এটা পেয়ে যাব। আচ্ছা, সেল ওয়ালের মধ্যে কিছু ছিদ্র থাকে, ঠিক আছে, কিছু ছিদ্র থাকে। সেল ওয়াল কিন্তু একেবারেই একটা সেল থেকে আরেকটা সেলকে পুরোপুরি আলাদা করছে এরকম নয়, কিছু ছিদ্র থাকে। যে ছিদ্রর মাধ্যমে একটা সেল থেকে অন্য সেলে কোনো খাদ্যদ্রব্য বল, জল বল, এমনকি প্রোটোপ্লাজম, সেগুলো একটা সেল থেকে অন্য সেলে যেতে পারে। তো তাকে আমরা কি বলি? সেল পিট বা ওয়াল পিট, পিট হিসেবেই লিখতে পারিস। পিট মানে হচ্ছে ছিদ্র, ঠিক আছে। একটা থাকে পিট মানে ছিদ্র, একটা থাকে সিম্পল পিট। সিম্পল পিট, সিম্পল পিট হচ্ছে সাধারণ ছিদ্র বলা হয়, যেগুলো আসলে ছোট হয়, ঠিক আছে, যার ডায়ামিটারটা ছোট হয় এবং ডায়ামিটারটা সব জায়গাতেই একই থাকে, ইউনিফর্ম যেটাকে বলে, যে সমস্ত জায়গায় একই ব্যাসের ছিদ্র। তো এটাকে আমরা বলছি সিম্পল পিট। আর আরেকটা হয় বর্ডার পিট, BORDERED, বর্ডার পিট। এর কোনো মাপ সমান নেই, কোনো ছিদ্র বড় তো কোনো ছিদ্র ছোট, এরকম কোনো ব্যাপার নেই। তবে ম্যাক্সিমাম এখানে ছোট ছিদ্র থাকে, বড় ছিদ্রগুলো সিম্পল পিটে হয়। তো দুটো পিট একই কাজ করে, একটা কোষ থেকে অন্য কোষে কোনো খাদ্যবস্তু থেকে শুরু করে তারপরে ধর কোনো উৎসেচক থেকে শুরু করে হরমোন থেকে শুরু করে যা যা পরিবহনযোগ্য যা যা আছে সেগুলোকে পরিবহন করতে সাহায্য করে। তাহলে মেনলি পিট, তাদের ফাংশন কি? তাদের ফাংশন হচ্ছে ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশন অফ সেলুলার পার্টিকেল, কোষীয় উপাদানকে, হ্যাঁ বল, মানে কোষের মধ্যে যে ছিদ্রগুলো থাকে সেটা বলছে? হ্যাঁ, তাকে পিট বলে, কোষের মধ্যে যে ছিদ্রগুলো থাকে তাকে পিট বলে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা এটা শেষ করলাম। যদি কোনো কনফিউশন হয় বলে ফেল। স্ট্রাকচারের মধ্যেই কিন্তু এগুলো যাচ্ছে,
বলছি সেল ওয়াল সব থেকে বাইরে কি মিডিল ল্যামেলা থাকে? সব থেকে বাইরে মিডল ল্যামিলা থাকে না। মিডল ল্যামিলা কী করে বাইরে থাকবে বল? মিডল ল্যামিলা মানে হলো, দেখ এই জায়গাটা একটু বুঝতে তোর অসুবিধা হচ্ছে। মিডল ল্যামিলা মানে হলো যখন সেই সেই কোষ যার প্রাথমিক কোষ প্রাচীর দুটো আছে এবং গৌণ কোষ প্রাচীর দুটো আছে, তাহলে মিডল ল্যামিলা দ্বারা প্রাথমিক কোষ প্রাচীরগুলো এবং গৌণ কোষ প্রাচীরগুলোকে ভাগ করতে পারবো। মানে মানে ভেতর দিকে যেরকম প্রাথমিক আছে, তার ভিতর দিকে যেরকম গৌণ আছে, ঠিক মিডল ল্যামিলার ওপারে ওরকম আর একটা প্রাথমিক আছে আর একটা গৌণ আছে। আমরা একটা সিঙ্গেল ইউনিটকে ধরেছি। আর যদি টার্সিয়ারি খুঁজিস তাহলে আরও ভিতরে টার্সিয়ারি আছে, মানে প্রাইমারি, সেকেন্ডারি, আরও যদি তুই লিউমেনের দিকে আসিস তবে তুই পরেরটা পাবি। আচ্ছা, এবারে আমরা আসছি যেখানে, সেটা হচ্ছে প্লাজমোডেসমাটা। খুব কম জায়গা আছে, এইটুকু জায়গার মধ্যেই আমি লিখিয়ে দিচ্ছি প্লাজমোডেসমাটা। সবাই মোটামুটি জানে কানেকশন বিটুইন টু নেবারিং সেল সাইটোপ্লাজম, দুটো নিকটবর্তী কোষের সাইটোপ্লাজমের কানেকশন কোথা দিয়ে হয়? ভায়া পিট, ছিদ্রের মাধ্যমে। কোন ছিদ্র? জেনারেলি সিম্পল পিট, ঠিক আছে, জেনারেলি সিম্পল পিট, সিম্পল পিটের মাধ্যমে হয়। হলো, সিম্পল পিটের মাধ্যমে হয়। আচ্ছা, এটা হয়ে গেছে। হ্যাঁ, এইটা আমাদের কমপ্লিট। আমরা এবারে একটু ফাংশনটা স্যার আপনি একটু প্লাজমোডেসমাটাটা একটু আরেকবার দেখাবেন? হুম 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 দিয়েছি। স্যার প্লাজমোডেসমাটার লাস্টটা কি লিখেছেন? ভায়া পিট, পিট দ্বারা। আচ্ছা, এখানে না আর একটা জিনিস লিখতো, আর একটা টার্ম, ডেসমো টিউবিউল। বলছি বল। কানেকশনের পরতে কি লিখেছেন? কানেকশন বিটুইন, ওটা ওই শর্টে লিখেছি বলে না, বিটুইন বিটুইন। যেমন আই আই দিলে দ্যাট ইজ হয়, ওরকম বিডব্লিউ দিলে বিটুইন। আপনি এখানে সেলের পর কি লিখেছেন ওটা? সিওয়াই। সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, CYTOPLASM, সাইটোপ্লাজম। স্যার আরেকবার ওটা বলবেন, কানেকশন বিটুইন টু তারপরে? নেবারিং সেল সাইটোপ্লাজম ভায়া পিট। নেবারিং, স্যার নেবারিং মানে কি আশেপাশে যে কোষ, আশেপাশে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নেবার মানে আমাদের প্রতিবেশী, প্রতিবেশী, প্রতিবেশী। হ্যাঁ, ইআই, ঠিক ঠিক, ইআই, ইআই, প্রতিবেশী। হয়েছে। এবারে ফাংশন, ফাংশনগুলো আমি জাস্ট বলে দিচ্ছি, তোরা তো জানিস। প্রথম হচ্ছে কনস্ট্রাকশন, হ্যাঁ, মানে যে গঠনটা বজায় রাখছে সেই গঠন। দ্বিতীয়ত হচ্ছে এর মাঝখানে কিছু ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে, সেই ট্রান্সপোর্টগুলো হচ্ছে অসমোটিক ব্যালেন্স বজায় রাখছে, মানে সারা উদ্ভিদের মধ্যে জলের একটা ভারসাম্য, উদ্ভিদ দেহের মধ্যে জলের ভারসাম্য বজায় রাখছে। প্রোটোপ্লাজমকে সংরক্ষণ করছে, ব্যারিয়ার তৈরি করছে কোষ থেকে কোষের মাঝে, টিস্যু থেকে টিস্যুর মাঝে, এনভায়রনমেন্টের সঙ্গে গাছের ভিতরকার যে টিস্যুগুলো আছে তার উপর ব্যারিয়ার তৈরি করছে। এরকম একাধিক পয়েন্ট হতে পারে, ঠিক আছে। তাহলে সেল ওয়াল এখানে শেষ। সেল ওয়াল থেকে যদি কোনো কোশ্চেন থাকে বল, নয়তো আমি দুটো কোশ্চেন করব। স্যার আমার লাস্টের কনসেপ্ট একটু বুঝিয়ে দেবেন, প্লাজমোডেসমাটাটা? প্লাজমোডেসমাটা মানে হলো, মনে কর যে এটা একটা সেল ওয়াল আর এটা একটা সেল ওয়াল,
ঠিক আছে, এর মাঝখানে একটা ছিদ্র আছে, এর মাঝখানেও একটা ছিদ্র আছে। তো এপাশের সাইটোপ্লাজম এই ছিদ্র দিয়ে বেরিয়ে এসছে, আর এপাশের সাইটোপ্লাজম এই ছিদ্র দিয়ে বেরিয়ে এসছে। বেরিয়ে এসে কী করেছে, দুটো মিলে গেছে, মানে এখন এরকম হয়ে গেছে। ঠিক আছে, এইটা একটা সেল ওয়াল, এটা একটা সেল ওয়াল, দুটো সেলে সাইটোপ্লাজম এসে মিলে গেছে এক জায়গায়। ঠিক আছে, মিলে গেছে। তাতে কি হচ্ছে না, একটা সেল থেকে আর একটা সেলে যখন কোনো কিছু পরিবহন হচ্ছে, তখন ওই যে বাইরে থেকে একটা সরু সাইটোপ্লাজমের লিঙ্ক আছে, সেই সাইটোপ্লাজমের লিঙ্কের মাধ্যমে একদিক থেকে আরেক দিকে পরিবহন হচ্ছে। ভাব, এই সেল থেকে এই সেলেও হতে পারে, আবার এই সেল থেকে এই সেলেও হতে পারে, যে কোনো একটা সেল থেকে আর এক সেলে হচ্ছে। তো এটাকে আমরা প্লাজমোডেসমাটা বলি, যেটা কোষান্ত মানে কোষ প্রাচীরে যে রন্ধ্র আছে সেই রন্ধ্রের মাধ্যমে বের হয়। বোঝা গেল রে? আচ্ছা, এবার আমাকে বলতো যে কোষ প্রাচীর, ঠিক আছে, কোষ প্রাচীর কিভাবে তৈরি হয় একটা কোষে? 10-এর কনসেপ্ট এটা। কোষ প্রাচীর কি করে তৈরি হয়? ফরমেশন অফ সেল ওয়াল। কে বলবি? মানে কি সেল ডিভিশনের সময় কিভাবে তৈরি হয়? হ্যাঁ, তো ফ্রাগমোপ্লাস্ট সঞ্চয়ের মাধ্যমে। তারপর কি হয়? ফ্রাগমোপ্লাস্ট কি করে? কোষপাত তৈরি করে। কোষপাত তৈরি করে। কিসের দ্বারা কোষপাত তৈরি হয়? পারবি না? আচ্ছা শোন, ফরমেশন অফ, ওপরে ছোট করে লিখে দিচ্ছি, ফরমেশন অফ সেল ওয়াল, যেটা সবথেকে প্রচলিত তাকে বলা হয় ইন টিস্যু সাসপেনশন। ইন টিস্যু SUSPEN সাসপেনশন TION, এটা সবথেকে প্রচলিত। মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট সঞ্চয় হয়, যে ফ্র্যাগমোপ্লাস্টরা কি করে, গ্র্যানিউল তৈরি করে। গ্র্যানিউল মানে কি রে? গ্র্যানিউল মানে ছোট ছোট দানা দানা অংশ। ঠিক আছে, ফ্র্যাগমোপ্লাস্ট কোষে, দুটো কোষের মাঝখানে ছোট ছোট দানার মতো অংশ তৈরি করে, যেখানে মূলত সেলুলোজ, হেমিসেলুলোজ এইগুলো জমা হয়। সেইগুলোকেই আস্তে আস্তে, সেই গ্র্যানিউলগুলো যখন আস্তে আস্তে ঘনীভূত হতে থাকে, তখন তার থেকে তৈরি হয়, যখন কনডেনসেশন হয়, কনডেনসেশন খুব ছোট করে লিখলাম, হ্যাঁ, কনডেনসেশন হয়, তখন সেখান থেকে তৈরি হয় সেল প্লেট। বাকিটা তো তোরা পড়েছিস, এতে সেল ডিভিশনে পড়েছিস, আবার আমরা সেল ডিভিশন পড়বো, তখন এটা পড়বো। এটা হচ্ছে খুব প্রচলিত। আর আরেকটা আছে যাকে আমরা বলি হচ্ছে অ্যাপোপোজিশন। অ্যাপোপোজিশন এইটাতে কি হয়, এই মেথডটায় নতুন সেল ওয়াল, সেই মেটেরিয়ালগুলো দুই সাইড থেকে জমা হয়। মানে ধর, যদি এটা একটা সেল হয়, এটা ডিভিশন হয়ে গেছে, দুটো নিউক্লিয়াস হয়ে গেছে, তো এই সাইড আর এই সাইড, এই দুটো সাইড থেকে প্রথমে সেল ওয়াল ফরমেশন হবে, এবং তারা আস্তে আস্তে করে এসে টাচ হয়ে যাবে। ঠিক আছে, তাকে আমরা বলছি অ্যাপোপোজিশন। আর ইন্টার টিস্যু সাসপেনশন মানে হলো, এখানে একটা নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস, এই মাঝের অংশটা থেকে প্লেট তৈরি হওয়া, সেই প্লেটটা থেকে আস্তে আস্তে সেই প্লেটটা দুদিকে বৃদ্ধি পাবে, তার ফলেও দেখ সেই প্লেটটা দুটো ওয়ালের সাথে টাচ হয়ে যাচ্ছে। এই হলো দুটো আলাদাভাবে সেল ওয়াল ফরমেশন। এটা এই চ্যাপ্টারে ঠিক নয়, এটা সেল ডিভিশনের জিনিস, তাও যেহেতু সেল ওয়াল বলছিলাম একটুখানি আলোচনা করে দিলাম। আচ্ছা, তো সেল ওয়াল থেকে যদি কিছু থাকে বল, কোনো কোশ্চেন? স্যার ওই আগের ফ্রাগমোপ্লাস্টের পরে ওটা কি লিখেছিলেন, এই বানানটা বুঝতে পারিনি। আচ্ছা, যাচ্ছি দাঁড়া। ফ্র্যাগমোপ্লাস্ট, তারপরে লিখেছিলাম গ্র্যানিউলস, GRANULES, গ্র্যানিউলস মানে অনেক দানা, দানাগুলি গ্র্যানিউলস।
তার তলায় অ্যারো দিয়েছিলাম, অ্যারোর এপাশে লিখতে গিয়েছিলাম কনডেনসেশন, এপাশ থেকে ওপাশে চলে গেছে CONDENSATION কনডেনসেশন, আর তার তলায় লেখা আছে সেল প্লেট। ঠিক আছে স্যার। ওকে, এবারে যেটা পড়বো এটা দারুণ জিনিস, সেল ওয়ালের থেকেও ভালো জিনিস, সেল মেমব্রেন, যার একটা ইলাস্টিক প্রপার্টি আছে, পাতলা অথচ সব সেলে আছে, প্রচুর কাজে লাগে। প্রথমত প্লাজমা মেমব্রেন, এটা এটা আমি বেশি প্রেফার করি সেল মেমব্রেনের থেকে। তো এটা ছাড়া আর একটা ওয়ার্ড তোরা বেশি মনে রাখ, মানে যেহেতু তোরা নিট পড়ছিস তো তো একটু জানতে হবে, একটু স্মার্ট হতে হবে, অনেক কিছু জিনিস জানতে হবে। এই প্লাজমা মেমব্রেনের একটা মডার্ন নাম এসছে, যার নাম হচ্ছে প্লাজমা লেমা, LEMMA। এই প্লাজমা লেমা কথাটা যিনি বলেছেন তার নাম হচ্ছে প্লোয়ার। ঠিক আছে, এটা আমার মনে নেই, ইয়ারটা মনে নেই, প্লোয়ার বলে একজন বিজ্ঞানী, উনি প্লাজমা লেমা কথাটা প্রথম বলেছেন। দরকারও নেই, আমরা তার ইতিহাস পড়ছি না, অত ইয়ার জেনে আমাদের লাভ নেই। ঠিক আছে, যার কাজ কি সেলকে আচ্ছাদন শুধু করা নয়, সেলকে নির্দিষ্ট শেপ দেওয়া, কিন্তু কখনোই সেলের প্রোটেকশানের মেন পারপাস নয়। সেলের প্রোটেকশানের জন্য সেল ওয়াল ছিল, হাড্ডা গাড্ডা মোটা সোটা একটা লেয়ার, কিন্তু এটা একদম থিন লেয়ার, ইলাস্টিক প্রপার্টি আছে। অবশ্যই একটা বেলুন, ধর একটা বেলুন তুই একটা দিক ধরে চাপছিস, তাহলে কি হবে, আর একটা দিক ফুলবে আরও বেশি। একটা বেলুন ফুলিয়েছিস, খুব ফোলাসনি যাতে চাপলে ফেটে যায়, মোটামুটি ফুলিয়েছিস, ফুলিয়ে যে দিকটা থেকে হাওয়া দিয়েছিস সেটাকে বন্ধ করে দিয়েছিস, দিয়ে যদি বেলুনটার একটা দিক চাপিস কি হবে, অল্প যদি চাপিস আর একটা দিক আরও ফুলবে। এই যে বেলুনের বাইরে যে লেয়ারটা সেটা অনেকটা আমাদের প্লাজমা মেমব্রেনের মতো, কিন্তু তুই চাপ দিতে 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 এতই দিচ্ছিস যে বেলুনটা ফেটে গেল, সেরকম চাপে ধরে রাখতে পারবে না। বোঝা গেল, এই হচ্ছে সেল মেমব্রেন। সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন সেটা মূলত প্রোটিন এবং লিপিড নিয়ে তৈরি হয়। মানে এদের যদি তুই উপাদান ধরিস, এদের কম্পোনেন্ট যদি ধরিস, তার মেন কম্পোনেন্ট হচ্ছে 1 নম্বর হচ্ছে লিপিড আর 2 নম্বর হচ্ছে প্রোটিন। এই দুটো নিয়ে মূলত তৈরি হয়েছে। তবে বর্তমানে বলেছে এর সাথে নাকি কিছু কার্বোহাইড্রেটও অ্যাড হয়েছে, কিন্তু পুরনো যে কনসেপ্টগুলো ছিল একদম এনসিইআরটির প্রথম দিকে, পিএলপি মডেল, এলপিএল মডেল, যত রকম ইউনিট মেমব্রেন কনসেপ্ট ছিল, সেখানে তোকে কিন্তু কার্বোহাইড্রেটের কথা বলবে না, কার্বোহাইড্রেটটা পরে আসছে। এখানে যে লিপিডগুলো আর কি রয়েছে, যে ধরনের লিপিড রয়েছে, সেই লিপিডটার নাম যদি আমরা একটু কেমিস্ট্রি অনুযায়ী নামগুলো করি, তাহলে সেই লিপিডগুলোকে আমরা ধরবো ফসফোলিপিডের মধ্যে। ঠিক আছে, ফসফোলিপিড, তার মানে এখানে ফসফেট গ্রুপ লিপিডের সাথে কানেকশান রয়েছে বা কানেক্টেড রয়েছে। কি কি ধরনের ফসফোলিপিড থাকে লিখে রাখ একটু, যে মেজর যে ফসফোলিপিডগুলো এখানে আমরা দেখতে পাই, তার মধ্যে একটার নাম হচ্ছে ফসফা, PHOS, PHA, ফসফা টাই, TI টাই, ডাইল, DYL ডাইল, সেরিন, স্যার আরেকবার বলুন। হ্যাঁ, PHOS, PHA ফসফা টাই, TI টাই, DYL ডাইল, ফসফাটাইডাইল, সেরিন, ACRINE সেরিন, ফসফাটাইডাইল সেরিন। স্যার ডাইল না টাইল? ডাইল, ডাইল, DYL ডাইল। ও আচ্ছা। হলো। আর একটা লিখে রাখতে পারিস ফসফাটাইডাইল কোলিন, CHOLINE কোলিন। কোলিন বানানটা কি বললেন? CHOLINE কোলিন। স্যার ওটা হচ্ছে কি যে ফসফা টাইডাইল না ডাইডাইল, ডিওয়াই না টিআই? টাইডাইল, TI DYL।
টাইডাইল। এগুলো হয়ে গেল ফসফোলিপিড। ফসফোলিপিড ছাড়াও এখানে স্ফিঙ্গোলিপিড থাকে, ওটার আর উদাহরণ লিখতে হবে না, নাম জেনে রাখ, নামই কাফি হ্যাঁ। SPH স্ফিঙ্গো, তাই তো, এন হবে, তাই তো, স্ফিঙ্গো, স্ফিঙ্গো বানান এন হবে, স্ফিঙ্গো, LIPID, স্ফিঙ্গোলিপিড। আর একটা হয় গ্লাইকোলিপিড, ঠিক আছে, গ্লাইকোলিপিড। তো মেনলি ফসফোলিপিড থাকে, স্ফিঙ্গোলিপিড গ্লাইকোলিপিড অনেক কম থাকে, মেনলি ফসফোলিপিড থাকে, স্ফিঙ্গোলিপিড গ্লাইকোলিপিডের কোনো উদাহরণ পড়তে হবে না। প্রোটিন যেগুলো থাকে বা মেমব্রেন প্রোটিন যেগুলো থাকে, সেই মেমব্রেন প্রোটিনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কিরমভাবে? একটা হচ্ছে ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন, ঠিক আছে, এখানে লিখছি না, আলাদাভাবে লিখছি, প্রোটিন। একটা হচ্ছে ইন্টিগ্রাল, এর বাংলা হয়, আগেরগুলো বাংলা হতো না, ইন্টিগ্রাল মানে হচ্ছে অন্তস্থ। আর আরেকটা হচ্ছে বাইরের দিকে থাকে, পেরিফেরাল, পেরিফেরাল মেমব্রেন প্রোটিন। ইন্টিগ্রালকে অনেকে অন্তস্থ বলে বা ইংলিশে ইন্টিগ্রেটেড বলে, পেরিফেরালকে মানে বহিস্থকে অনেকে এক্সটেন্সিভও বলে, ঠিক আছে, বা ইন্ট্রিনসিক এক্সটেন্সিক, ইন্ট্রিনসিক এক্সটেন্সিভ। কেন এরকম নাম? ইন্ট্রিনসিক মানে যেটা ভিতরের দিকে আসছে, এক্সটেন্সিক মানে যেটা বাইরের দিকে যাচ্ছে। তো মনে কর এই যদি আমার একটা মেমব্রেন হয়, তার কোনো প্রোটিন যদি এরকম থাকে, এটা যদি আমার সাইটোপ্লাজম হয়, এটা যদি এক্সটার্নাল এনভায়রনমেন্ট অফ সেল হয়, এক্সটার্নাল ENV এনভায়রনমেন্ট অফ সেল, তাহলে এইটা বাইরের দিকে আছে মানে এটা আমার পেরিফেরালও হবে, এটা ভেতর দিকে আছে মানে এটা আমার ইন্টিগ্রালও হবে বা ইন্টিগ্রেটেডও হবে বা ইন্ট্রিনসিক হবে। কিন্তু যদি এরম থাকতো তাহলে সেটা শুধু বাইরে, তো যেটা শুধু বাইরে সেটা হচ্ছে পেরিফেরাল, আর যেটা এইভাবে আছে সেটা হলো ইন্টিগ্রাল, ঠিক আছে। একটা সাইটোপ্লাজমের ভিতর দিকে যদি তার কোনো কানেকশান থেকে থাকে তাকে আমরা ইন্টিগ্রাল বলবো বা ইন্টিগ্রেটেড বলবো বা ইন্ট্রিনসিক বলবো, অনেক রকম নাম আছে, প্রত্যেকটা নামই ঠিক, মানে প্রথিত ধরনের আর কি। তো এই যে প্রোটিনগুলো রয়েছে, সেই প্রোটিনগুলোর কনসেপ্টটা এত ভালো করে আমরা পরে জানতে পেরেছি যখন ফ্লুইড মোজাইক মডেল পড়েছি। তার আগে আমরা কিন্তু এত ভালো জানতাম না, শুধু জানতাম প্রোটিন আছে, ঠিক আছে, প্রোটিন আছে। আমি আজ ক্লাসের পরে একটা ছোট্ট চার্ট মতো পাঠিয়ে দেবো, সেখানে ইন্টিগ্রাল আর পেরিফেরাল প্রোটিনের একটা ডিফারেন্সিয়েশন করা আছে, পার্থক্য করা আছে। যদি আমি ভুলে যাই একটু কেউ মনে করাবি, আমি ঠিক পাঠিয়ে দেবো। আর কি আছে? কার্বোহাইড্রেট। কি ধরনের কার্বোহাইড্রেট আছে? কার্বোহাইড্রেটের যদি শ্রেণীবিভাগ পড়ি আমরা, তাহলে দেখব সিম্পল আর মানে সরল আর যৌগিক দু রকম হয়। সরল মানে সিম্পল আর ওপারে কম্পাউন্ড যৌগিক। তো এর মধ্যে অলিগোস্যাকারাইড বলে একটা জিনিস আছে, অলিগোস্যাকারাইড। এই অলিগোস্যাকারাইডের মধ্যে স্পেশালি দাঁড়া বানানটা ভুল করলাম, SAI হয়, বানানটা হবে SIA, সিয়ালিক অ্যাসিড, এই জিনিসটা এখানে কার্বোহাইড্রেট হিসেবে থাকে, সিয়ালিক অ্যাসিড। আচ্ছা, লিপিডের কথা আমরা বলছিলাম, স্ফিঙ্গোলিপিড যখন বলছিলাম, স্ফিঙ্গোলিপিডের আন্ডারে লিখে রাখতে পারিস কোলেস্টেরল, ঠিক আছে, এটা লিখে রাখতে পারিস। প্রোটিন হয়ে গেল, কার্বোহাইড্রেট হয়ে গেল। এইবার আসবো একটা কনসেপ্টে যাকে আমরা বাংলায় বলি একক পর্দা, ইংলিশে বলি ইউনিট মেমব্রেন, ঠিক আছে। একক পর্দা কেমন জিনিস? মনে কর যে কিছু বিজ্ঞানী বলেছিলেন প্রথমের দিকে যে এখানে নাকি প্রোটিন লিপিড প্রোটিন রকম থাকে, প্রোটিন
লিপিড প্রোটিন, মানে একটা প্রোটিনের লেয়ার, তার তলায় লিপিডের লেয়ার, তার তলায় প্রোটিনের লেয়ার, বা তলা থেকে ওপরেও ধরতে পারিস, ওপর থেকেও তলায়। আবার কিছু বিজ্ঞানী বলেছিলেন যে না, এখানে লিপিড প্রোটিন লিপিড আছে, এলপিএল মডেল। তো এই যে একটা ব্যাপার, মানে একটা হলো এরকম ধর প্রোটিনের লেয়ার, একটা তার তলায় লিপিডের লেয়ার, আবার একটা তার তলায় প্রোটিনের লেয়ার, এই টোটাল জিনিসটাকে একসঙ্গে আমরা ইউনিট মেমব্রেন বলছি। ঠিক আছে, PLP, একে আমরা একসঙ্গে একক পর্দা বা ইউনিট মেমব্রেন বলছি। কিছু কিছু কোষাঙ্গাণু আছে, তোরা নাম নিশ্চয়ই জানিস, যাদের হচ্ছে দ্বি-একক পর্দা থাকে। তার মানে এই পিএলপি লেয়ারটা ডবল থাকে। ঠিক আছে, পিএলপি লেয়ারটা ডবল থাকে। দ্বি-একক মানে প্রোটিন আর লিপিড আছে, আর একক মানে শুধু প্রোটিন বা শুধু লিপিড আছে, এরকম নয়। ঠিক আছে, এইটা একটু মনে রাখবি, কনসেপ্টটা একটু মনে রাখবি। পিএলপি একটা ইন্ডিভিজুয়াল লেয়ার, যাকে আমরা ইউনিট মেমব্রেন বলছি। যদি ইউনিট মেমব্রেনটা রিপিট হয়, তবে সেটা যদি দুবার রিপিট হয়, তখন তাকে আমরা ডাবল ইউনিট মেমব্রেন বলবো বা দ্বি-একক পর্দা বলবো। এটা একক পর্দা। কোষ কখনোই দ্বি-একক পর্দা হয় না। কিছু কোষাঙ্গাণু আছে যারা একমাত্র দ্বি-একক পর্দা, তো সেই শুধু তাদের ক্ষেত্রে আমরা দ্বি-একক পর্দা কনসেপ্টটা ধরবো, বাকিদের ক্ষেত্রে না। আচ্ছা, যারা না একটু পরের দিকে জয়েন হচ্ছিস, দু একজন এখন জয়েন হচ্ছিস, তারা রেকর্ডিংটা একটু দেখে নিবি, কারণ আমরা অনেকটা এখন এগিয়ে গেছি। যেখান থেকে জয়েন হলি সেখান থেকে শোন, বোঝ, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস কর। ব্যাস, ইউনিট মেমব্রেন আমরা কনসেপ্টটা বলে দিলাম। ইউনিট মেমব্রেন এটুকুই তোরা পড়বি, একক পর্দা এটুকুই তোরা পড়বি। কিন্তু প্রোটিন লিপিড প্রোটিন নাকি লিপিড প্রোটিন লিপিড, এই নিয়ে একটা কনফিউশন তৈরি হয়ে গেল। এটা ছাড়াও আর একটা মডেলের নাম আমরা পড়েছি, সেটা হচ্ছে এফএম মডেল। এফএম মডেল, তো এটাই বাকি, এই এফএম মডেলটাই বাকি। এগুলো জানতে গেলে সেল মেমব্রেনের স্ট্রাকচার আমাদের পড়তে হবে। সেল মেমব্রেনের স্ট্রাকচারে যদি আমরা আসি, তো বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী এটার ওপরে অনেক কিছু আলোকপাত করেছেন। তো আমাদের যেটা মেন জানতে হবে সেটা হলো যে আলটিমেট রেজাল্টটা কী। আলটিমেট রেজাল্ট হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। তো ফ্লুইড মোজাইক মডেল যাওয়ার আগে তারা কিভাবে এই জার্নিটা করেছেন, সেই জার্নিটা আমরা একটু দেখে নিই। একদম ফার্স্ট যে মডেলটা আসে তাকে আমরা বলি ল্যামিলার মডেল। ল্যামিলার মডেল। ল্যামিলার মডেল মানে হলো দুটো কোষের মাঝখানে ফাঁকা জায়গা, তাকে ল্যামিলা বলে। সেইখানে এই পর্দাটি তৈরি হয় বলে ল্যামিলার মডেল বলা হয়েছে। পরবর্তীকালে দেখা গেছে যে এই ল্যামিলার মডেল আর কিছুই না, এই ল্যামিলার মডেল হলো পিএলপি এই মডেল, অথবা এলপিএল এই মডেলের একটা কনফিউশনিং স্টেট। ঠিক আছে, নয় পিএলপি নয় এলপিএল, এটার একটা কনফিউশনিং স্টেট। তো যেহেতু দেখ লিপিড প্রোটিন লিপিড অথবা প্রোটিন লিপিড প্রোটিন, মূলত লিপিড আর প্রোটিনেরই একটা কম্বিনেশান, কে উপরে থাকবে কে তলায় থাকবে কে মাঝে থাকবে, সেই একটা কম্বিনেশান। সেই জন্য এই মডেলটাকে আমরা পরবর্তীকালে ড্যানিল এবং ডেভসন বলে দুই বিজ্ঞানী, নাম মনে রাখার দরকার নেই, জাস্ট ইনফরমেশন হিসেবে বলছি, তারা এর একটা খুব সুন্দর নাম দিল। কেন দিল তোরা নিজেরাই বুঝতে পারবি, স্যান্ডউইচ মডেল। স্যান্ডউইচে কী হয় বল, দুটো পাউরুটির মাঝখানে বিভিন্ন রকম জিনিস থাকে। তো ভাব পি আর পি, তার মাঝখানে এল আছে, এল আর এল, তার মাঝখানে পি আছে, সেই জন্য এর নাম দিয়েছিল স্যান্ডউইচ মডেল। তো এটা এইটুকু জানলে এনাফ। নেক্সট যেটা হলো ল্যামিলার মডেলের পর যে মডেলটা আর কি এলো, সেটা হচ্ছে ইউনিট মেমব্রেন মডেল। ইউনিট মেমব্রেন মডেলে একটু মডিফিকেশান হলো। আগে আমরা যেটা বললাম যে একটাই মাত্র স্তর থাকবে, এরাও তাই বলেছে একটাই মাত্র স্তর থাকবে, এবং ফ্যাট বা লিপিড এই স্তরটা থাকবে মাঝখানে। ঠিক আছে, মানে পিএলপি সহজ কথায়, লিপিড থাকবে মাঝখানে। কেন না, লিপিড হচ্ছে অ্যাম্ফিপ্যাথেটিক মলিকিউল। এই নামটা হয়তো সবাই শুনিসনি। তো
এই নামটা হয়তো সবাই শুনিসনি, একটু দাঁড়া, কেউ মনে হয় জয়েন হতে পারছে না, মেসেজ করছে। আচ্ছা আইভি তুই এখানে এ কর না, আনমিউট করে বল না, কোনো অসুবিধে নেই, আনমিউট করে বল, কোনো অসুবিধে নেই। হ্যাঁ তুই এখন শোন, আমি রেকর্ডিংটা পাঠাবো, আবার শুনতে মানে আরেকবার শুনে নিবি, বুঝতে সুবিধে হবে, আনমিউট করে বলবি, কোনো অসুবিধে নেই। কি বলছিলাম, যে পিএলপির না আমরা বলছি, তার মধ্যে যে লিপিড আছে তাকে আমরা বলছি অ্যাম্পিপ্যাথেটিক মলিকিউল। তো এটার অ্যাকচুয়াল মানে কি না, লিপিড যে মলিকিউলগুলো হয় তারা জল থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করে। ক্লিয়ার? তারা জল থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করে। এই প্রপার্টিকে আমরা কেমিস্ট্রির ভাষায় অ্যাম্পিপ্যাথেটিক, মানে এই ধরনের প্রপার্টি যারা শো করে তাদের আমরা অ্যাম্পিপ্যাথেটিক মলিকিউল বলি। কিন্তু আমরা যেটা এটা সহজে বুঝবো সেটা হচ্ছে হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক এই সাইডটা, ঠিক আছে, এই সাইডটা জল বিকর্ষী হয়। কিন্তু লিপিড একটা এমন জিনিস যেটা দেখতে কেমন, যেটা দেখতে হচ্ছে এরম ধরনের। এটা হচ্ছে লিপিড হেড, এটা হচ্ছে লিপিড টেল, হেড আর টেল। তো হেড যেটা সেটা হচ্ছে হাইড্রোফিলিক, মানে জল আকর্ষী, হাইড্রোফিলিক। আর টেল যেটা সেটা হচ্ছে হাইড্রোফোবিক, এই যেটা লেখা আছে এখানে একটু টেনে দিলাম অ্যারোটা, বোঝা গেল? তাহলে বললো যে ইউনিট মেমব্রেনটা কেমন হবে না, বলছে বাইরে থাকবে প্রোটিন, ভাবে এগুলো প্রোটিন, ঠিক আছে, এগুলো প্রোটিন লেয়ার, প্রোটিনের তলায় থাকবে লিপিড, তার তলায় আবার লিপিড, তাহলে টোটালটা একটা লিপিডের লেয়ার হয়ে গেল। এখান থেকে এতটা পুরোটাই লিপিড, তার তলায় প্রোটিন। এটা কিন্তু ফ্লুইড মোজাইক মডেল নয়, যারা ফ্লুইড মোজাইক মডেল জানিস তার সঙ্গে পুরোপুরি মিল পাবি না। একেই বলা হলো ইউনিট মেমব্রেন মডেল, ঠিক আছে, ইউনিট মেমব্রেন মডেল এটাকেই বলা হয়। কন্ড্রিয়া ছিল না, আরেকবার বল। মাইটোকন্ড্রিয়া চিত্রতে ছিল, মানে মানে ইউনিট মেমব্রেনে। হ্যাঁ মাইটোকন্ড্রিয়াতেও ছিল, ঠিক। আচ্ছা এদের একটা মেজারমেন্ট আছে, এই মেজারমেন্টটা জানতে হবে। এই প্রোটিনটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম, তলার প্রোটিনটাও হচ্ছে 20 অ্যাংস্ট্রম, আর মাঝের লিপিড দুটো সেটা হচ্ছে 35 অ্যাংস্ট্রম, ঠিক আছে। টোটাল তাহলে কত, 20 প্লাস 35 প্লাস 20 কত হয়, 75 অ্যাংস্ট্রম। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক করেছি তো, দেখে নে। ব্যাস, আর এক জায়গায় তোরা দেখবি যে এই তিনটে লেয়ারকে 25 প্লাস 25 প্লাস 25 এইভাবেও 75 অ্যাংস্ট্রম করেছে। এটা গড় মাপ, ঠিক আছে, এটা গড় মাপ, কিন্তু অরিজিনাল মাপটা হচ্ছে এইটা। আচ্ছা তাহলে আমাদের ইউনিট মেমব্রেন মডেল বোঝা গেল। এটা রবার্টসন ইউনিট মেমব্রেন মডেলের মানে আর কি জনক, কি জে.ডি. রবার্টসন এরকম একটা কিছু হবে, রবার্টসন নামটাই শুনেছি আর কি, মনে থাকে ওটা। এইবার যেটা আসবো সেটা হচ্ছে এফএম মডেল বা ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল নামের মধ্যে কি আছে, ফ্লুইড মানে তো তরল, মোজাইক মানে হচ্ছে যেগুলো ইতস্তত বা বিক্ষিপ্তভাবে ভেসে আছে এরম কিছু, যেমন হয় না মোজাইকের মেঝে কি করা হয়, টাইলস বসানো হয়। কোনো কোনো ক্ষেত্রে আমরা আগে দেখতাম পাথর, খুব ছোট ছোট পাথর যেগুলো দিয়ে অ্যাকোয়ারিয়াম সাজায়, সেরকম ধরনের ছোট ছোট পাথর, সেইগুলোকে সিমেন্টের সাথে এ করে একটা লেয়ার করা হতো, তারপর তার উপর দিয়ে মোজাইকের যে মেশিনটা হয় সেই মেশিনটা চালানো হতো। মোজাইক মানেই হচ্ছে ব্লক বা ছোট ছোট কিছু
বিক্ষিপ্ত অংশ, তাকে আমরা মোজাইক বলি। যেমন ভাব, যারা হচ্ছে পতঙ্গ, পতঙ্গ মানে কারা বল? মাছি, মশা, আরশোলা, এরা হচ্ছে পতঙ্গ। তো এই পতঙ্গরা যে ভিউটা দেখে আর কি, যারা মাক্ষী সিনেমা দেখেছিস তারা ভিউটা হয়তো আন্দাজ করতে পারছিস, যারা দেখিসনি তারা একবার দেখে নিস। সিনেমাটা দেখার জন্য আমি বলছি না, শুধু ওই ভিউটা দেখার জন্য বলছি। তো কেমন দেখতে লাগে না, ছোট ছোট ব্লক হিসেবে, বা 90s যে সিনেমাগুলো হতো সেই সিনেমায় দেখবি যখন বিভিন্ন আর কি ডান্স এগুলো হতো আর কি, সিকোয়েন্সগুলো হতো, সেই সিকোয়েন্সের মধ্যে দেখবি ওরকম ব্লকগুলো দেখানো হতো, ষড়ভুজাকার বেঞ্জিনের মতো গঠন, তার মধ্যে আর কি পিকচারটা যেন দেখা যাচ্ছে, আলাদা আলাদা অনেকগুলো ওরকম বেঞ্জিনের মতো গঠন আছে, তাকে মোজাইক বলা হয়। যদি বুঝতে না পারিস বল, মোজাইক ব্যাপারটা আমি বলে দিচ্ছি। তো এই মোজাইক মানে মোজাইক জিনিসটা ফ্লুইডের ওপর ভাসানো আছে। বা আরেকটু সহজ করছি, ভাব তুই জলের ওপর কয়েক ফোঁটা তেল দিয়েছিস, তারা তখনও কাছাকাছি আসেনি, কাছাকাছি এলে কী হবে, একে অন্যের সঙ্গে টাচ হয়ে গিয়ে একটা তেলের ফোঁটা তৈরি হয়ে যাবে। এরকম অনেক ফোঁটা তুই জলের ওপর দিয়েছিস, তারা এই যে জলের ওপর ইতস্তত ভেসে বেড়াচ্ছে, এটাকেই মনে কর ফ্লুইড মোজাইক মডেল। তার মানে জলটা এই ক্ষেত্রে তোর সাইটোপ্লাজম, তার ওপর এই যারা ভেসে বেড়াচ্ছে তারা হচ্ছে প্রোটিন এবং ফ্যাট। ঠিক আছে, মূলত ফ্যাট, প্রোটিন ওখানে কম থাকে। এরকম প্রোটিন ফ্যাট প্রোটিন বা প্রোটিন লিপিড প্রোটিন এই কনসেপ্টটা ওখানে নেই। তো এই মডেলটার এখন একটা নতুন নাম এসছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই মডেলটা যারা মানে প্রপোজ করেছেন, যারা বলেছিলেন, তাদের নাম হচ্ছে সিঙ্গার এবং নিকলসন। সালটা হচ্ছে 1972। এই সালটা খুব ইম্পর্ট্যান্ট সাল এনভায়রনমেন্টের বিভিন্ন কাজের জন্য 1972, এবং বায়োলজিরও বিভিন্ন কাজের জন্য 1972। এই সময়টা প্রচুর ভালো ভালো কাজ হয়েছে, তো এই সালটা কোনোদিন ভুলবি না। সিঙ্গার এবং নিকলসন দুই বিজ্ঞানী এই ফ্লুইড মোজাইক মডেলের প্রবক্তা। তো এই মডেলটার একটা নতুন নাম হয়েছে কোয়াসি ফ্লুইড মডেল। ভেসে থাকার জন্য এই নামটা এসছে কোয়াসি ফ্লুইড। ঠিক আছে, তার মানে এতক্ষণ ধরে যেটাকে আমরা পর্দা বলছিলাম সেটা পর্দা নয়। জলের ওপর যেরকম তেল ভেসে থাকে, সাইটোপ্লাজমের ওপর তেমন ফ্লুইড মোজাইক মডেলের অনুসারে লিপিড অণুগুলো ভেসে থাকে, এবং একটা লিপিড অণু আর একটা লিপিড অণুর সঙ্গে বন্ডিং তৈরি করে। বোঝাই, মনে কর জলের ওপর তুই 1 ড্রপ তেল ঢেলেছিস, তার পাশে আর 1 ড্রপও তেল ঢেলেছিস, কী হবে, কিছুক্ষণ পর দেখবি ওই তেল দুটো জলের ওপর ঘুরতে 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 একটা সময় এলো দুজনে কাছাকাছি এসে গেল, এবং যেই না টাচ হলো ওরা একটা তেলের ফোঁটায় পরিবর্তন হয়ে গেল। এবার যদি তোকে বলা হয় না, তুই ওই যে তেলের দুটো ড্রপ আছে যেটা একটা হয়ে গেছে তাকে আলাদা করতে পারবি? পারবি। জলের ওপরের যে সারফেসটা আছে তাকে নাড়িয়ে দে, মানে খুব রাফলি নাড়িয়ে দে, বা মনে করা বোতলের মধ্যে জলটা নিয়ে তুই ঝাঁকিয়ে দে, দেখ অনেকগুলো ড্রপলেট ওপরে আলাদা হয়ে যাবে, অনেকগুলো বিন্দু আলাদা হয়ে যাবে, কিন্তু কিছুক্ষণ পর তার আবার মিলে যাবে। তার মানে কোষ পর্দার ওপরে এই যে লিপিডের অণুগুলো তারা ওই রকম, তারা একে অন্যের সঙ্গে মিলে আছে। যেরকম দুটো তেলের ফোঁটা একসাথে কাছাকাছি এসে অ্যাটাচ হয়ে গিয়েছিল, কোষ পর্দার ওপরেও ঠিক তাই, ওরা এরকম অ্যাটাচ আছে, কিন্তু তাদের কোনো সময় আমরা আলাদাও করতে পারি। জলের ওপর তেলের যে লেয়ারটা আছে তাকে যেরকম আলাদা করতে পারছিলাম, বা তেলের যে ড্রপলেটগুলো ফোঁটাগুলো আছে তাকে যেরকম আলাদা করতে পারছিলাম, এখানেও পারি। সুতরাং ইলাস্টিসিটি প্রপার্টি খুব বাজে, মানে ইলাস্টিসিটি প্রপার্টি বেশি বলবো, ইলাস্টিক নয়, নন ইলাস্টিক, কিন্তু ওই আর কি একটা আবরণ তৈরি করে রেখেছে, সিঙ্গেল লিপিড লেয়ার বা ডবল লিপিড লেয়ারের আবরণের মতো। এটা দেখতে কেমন ফ্লুইড মোজাইক মডেল, এটা আমরা একটু দেখে নিই ফ্লুইড মোজাইক মডেল কেমন দেখতে। আচ্ছা বেশ, আমরা আবার চলে এসেছি ক্লাসটাতে। তো যেটা বলছিলাম যে ফ্লুইড মোজাইক মডেলের যে ডিজাইনটা বা যে নকশাটা, সেটা এখানে 3D একটা ইমেজে আর কি দিয়েছে। দেখ,
ওপর থেকে যদি জিনিসটা দেখিস কি মনে হচ্ছে বল, থার্মোকলের বল যেরকম হয় না সেরকম বলগুলো আর কি ভেসে আছে, তার উপরে কিছু জিনিসপত্র যেন রয়েছে। আর পাশ থেকে যদি দেখিস তাহলে এই প্রত্যেকটা থার্মোকলের বলের মতো যেগুলো লাগছে দেখতে, সেগুলো পাশ থেকে দেখলে মনে হবে যে দুটো লেয়ার ফর্ম করেছে, একটা ওপরের দিকে লেয়ার ফর্ম করেছে, একটা তলার দিকে লেয়ার ফর্ম করেছে। তো এই যে দুটো লেয়ার আছে, ওপরের দিকে এবং তলার দিকে দুটো লেয়ার আছে, সেই লেয়ারের ভিতরের দিকে কিছু টেল আছে, যেরকম আগের বার আমরা বলছিলাম, আর উপরের দিকে কিছু হেড আছে, ঠিক আছে, তলাটাতেও তাই আছে, দেখ টেল আছে আর হেড আছে। এবারে টেলগুলো একদিকে আছে, হেডগুলো আর একদিকে আছে। একটু আগেই আমি তোদের বললাম যে হেড পজিশান যেটা, সেটা হচ্ছে হাইড্রোফিলিক, মানে বাংলা করলে হচ্ছে জল আকর্ষী, জলকে টানে। আর টেল যে পোর্শনটা সেটা হচ্ছে হাইড্রোফোবিক, মানে জল থেকে ফোবিয়া আছে, জল থেকে দূরে সরে যেতে থাকে, ঠিক আছে। তাহলে হাইড্রোফোবিক, হাইড্রোফিলিক দুটো অংশ এখানে রয়েছে। মাঝখানে কি আছে? মাঝখানে আছে কিছু প্রোটিন। এই ছবিটার মধ্যে না একটু টেকনিক্যাল ফল্ট আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেরকম ধর তলার দিকে একটা দিয়েছে দেখ পেরিফেরাল প্রোটিন, যদি দেখিস পেরিফেরাল প্রোটিন যেদিকে দিয়েছে তোকে বুঝতে হবে এটা হচ্ছে এক্সটার্নাল সারফেস অফ সেল, তার মানে এইটা সেলের বাইরে। আর এই যেগুলো রয়েছে মানে ভিতরের দিক যেখানে কোনো পেরিফেরাল প্রোটিন, এইখানে একটা দিয়েছে দেখ পেরিফেরাল প্রোটিন, এটা হচ্ছে সেলের ভিতরে। এই ছবিটার তার মানে দুদিকেই পেরিফেরাল প্রোটিন আছে, এটা হয় না। পেরিফেরাল মানে হচ্ছে যেটা বহিস্থ, মানে সেলের বাইরে থাকবে, তার মানে এই ওপরের দিকেরটা হবে, এই তলারটা হবে না, মানে এই পয়েন্টটা এখানে ভুল দিয়েছে। ইন্টারনেট থেকে যে ছবিটা আমরা ডাউনলোড করলাম এই পয়েন্টটা ভুল দিয়েছে। তার মানে ছবিটা অ্যাকচুয়ালি কেমন হবে? ছবিটা হচ্ছে এরকম একটা লিপিডের লেয়ার হবে, এরকমভাবে একটা লিপিডের লেয়ার হবে। তারপরে দেখ একটা প্রোটিনের লেয়ার হবে। এখানে আমরা যে প্রোটিনটা নিলাম এটা প্রোটিন চ্যানেল, মাঝখানে প্রোটিনটা কেটেছি, এই যে এই গ্রিন কালারে যে প্রোটিনটা আছে চ্যানেল প্রোটিন। চ্যানেল প্রোটিনটার কিছুই না, ইন্টিগ্রেটেড প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন, ঠিক আছে, সেরকম হবে। ফের মনে কর কিছু লিপিড আছে, এইভাবে কিছু লিপিড আছে, এবং এর বাইরে একটা এরকম পেরিফেরাল প্রোটিন আছে। তলার দিকে কিন্তু পেরিফেরাল প্রোটিন আমরা আঁকলাম না। জেনারেলি পেরিফেরাল প্রোটিন হচ্ছে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, সেখানে থাকে, ঠিক আছে। জেনারেলি পেরিফেরাল প্রোটিনগুলো এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স সেখানে থাকে, ভিতর দিকে থাকে না। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে আমরা এতক্ষণ ধরে একটা ডায়াগ্রাম বুঝলাম, যে ডায়াগ্রামটার মাধ্যমে ফ্লুইড মোজাইক মডেলের অ্যাকচুয়াল যে কি বলবো লোকেশান, কিভাবে কোনটা থাকে সেটা বোঝা যাচ্ছে। এবারে দেখ এখানে আর কি কি আছে। এখানে আছে উপরের দিকে কিছু জিনিস, যেমন একটা দেখ এই যে এইখানটায় রয়েছে, একটা দেখ এর ভিতরে রয়েছে, তাই না? এরকম ছোট ছোট জিনিস যেটা ভিতরে আছে, যেটা আকাশি রং বা স্কাই কালারের, সেটাকে বলছে গ্লাইকোলিপিড। লিপিডের সাথে যুক্ত কার্বোহাইড্রেট, বোঝা গেল? লিপিডের সাথে যুক্ত কার্বোহাইড্রেটকে গ্লাইকোলিপিড বলে। ঠিক আর একটা এরকম পাবি প্রোটিনের সাথে যুক্ত, এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন, তাহলে প্রোটিনের সাথে যুক্ত কার্বোহাইড্রেট তাকে আমরা বলছি গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন। আর কি পেয়েছি? আর পেয়েছি দেখ এই পয়েন্টটা পর, কোলেস্টেরল। এই মাঝখানে আছে, জুম করলে দেখতে পাবি, এই মাঝখানে আছে কোলেস্টেরল, এই মাঝখানে আছে কোলেস্টেরল, ঠিক আছে। এটাও কিন্তু একরকম লিপিড, লিপিডের মাঝখানে রয়েছে, নর্মাল যে লিপিডগুলো আছে তার মাঝখানে রয়েছে লিপিড, ঠিক আছে। এটা হচ্ছে কোলেস্টেরল। আর কি পাবো? আর পাবো এই তলায় যে ইন্টিগ্রেটেড প্রোটিনগুলো আছে, এই প্রোটিনের সাথে এইভাবে সাইটোস্কেলিটন যুক্ত হয়ে থাকবে। কেউ আমায় বলতে পারবি যে সাইটোস্কেলিটন কী নিয়ে তৈরি হয়? সাইটোস্কেলিটন কী নিয়ে তৈরি হয় বলতে পারবি? মাইক্রোটিউবিউলস, হ্যাঁ, বোঝা গেল ব্যাপারটা। তাহলে এই হচ্ছে ফ্লুইড মোজাইক মডেলের ডিজাইন। তো ফ্লুইড মোজাইক মডেল থেকে আরেকটা ছোট জিনিস পড়িয়ে দেব, দিয়ে বলবো এর থেকে কি কি প্রশ্ন আসবে। ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে যে লিপিড মলিকিউল আছে আর যে প্রোটিন মলিকিউল আছে, দুটো জিনিস তো মূলত আছে,
তাদের একটা মোশন আমরা দেখতে পাই, মোশন অফ, হ্যাঁ, মোশন অফ লিপিড, তাকে আমরা বলি ফ্লিপ ফ্লপ মডেল বা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আর একটা হচ্ছে মোশন অফ প্রোটিন, এটাকে আমরা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বা এরকম কোনো নাম বলি না, কিন্তু হয়, এই মুভমেন্টটাও এখানে হয়। আচ্ছা, আগে আমরা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট ব্যাপারটা বুঝি। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট যেটা, সেটা 4 রকমের হয়, ঠিক আছে, 4 রকমের। প্রথম যে রকম তাকে আমরা বলি হচ্ছে ফ্লেক্সিং, ঠিক আছে। ফ্লেক্সিং হলে কি হয় দেখ, ফ্লেক্সিং হলে মনে কর এটা লিপিড হেড আর এই দুটো লিপিড টেল, তো সেই টেল দুটো সংকোচন হয়ে যায়, ঠিক আছে, একে আমরা বলছি ফ্লেক্সিং, সংকোচন হয়ে যাচ্ছে, কনডেন্সড হয়ে যাচ্ছে। আর একটা হতে পারে কি, ল্যাটারাল ডিফিউশন হয়, ল্যাটারাল ডিফিউশন। ল্যাটারাল ডিফিউশনে কি হচ্ছে, ভাব যে এখানে একটা রয়েছে লিপিড, এখানে একটা রয়েছে লিপিড, এই দুটো লিপিড পরিবর্তন হয়ে এরম হয়ে গেল। এটা ওপরের বদলে তলায়ও হতে পারে বা বোথ ডিরেকশানে হতে পারে, ওপরেও হচ্ছে তলায়ও হচ্ছে, একটা এদিক থেকে এদিকে যাচ্ছে আর একটা এদিক থেকে উল্টো দিকেও যাচ্ছে। মোটমাট পাশাপাশি যে লিপিডের মলিকিউলগুলো আছে তারা যদি স্থান পরিবর্তন বা স্থান ত্যাগ করে, তাকে আমরা ল্যাটারাল ডিফিউশন বলছি। কিন্তু অরিজিনাল ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কোনটা, যেটা রেয়ার মুভমেন্ট বা অরিজিনাল মুভমেন্ট, সেটাই হচ্ছে, দেখ কীরকম ছিল, একটা ছিল এখানে আর একটা ছিল এখানে, এ আসবে এর জায়গায়, এ আসবে এর জায়গায়, এটা অরিজিনাল মুভমেন্ট, ঠিক আছে, অরিজিনাল মুভমেন্ট এইটা, বাকিগুলো মোশন, জাস্ট মোশন, তার মধ্যে আমরা ফ্লিপ ফ্লপটাই সবাই জানি। লাস্ট মোশন রোটেশন, রোটেশন কি হয়, এই টোটাল যে একটাই মলিকিউল সে ঘোরে, বোঝা গেল, সে ঘোরে, তাকে আমরা বলছি রোটেশন মোশন, ঠিক আছে, তাকে আমরা বলছি রোটেশন মোশন। যদি প্রোটিনের মোশন আমরা দেখি, সেটা একমাত্র ইন্ট্রিনসিক প্রোটিনে হয়, এক্সট্রিনসিক প্রোটিনে হয় না। হ্যাঁ স্যার, এই যে লিপিডের মোশন বা মুভমেন্ট গুলো কি মানে একসাথে, মানে লিপিডের তো ওখানে অনেকগুলো অণু থাকে, তার মানে কি হ্যাঁ এক এক অণুতে এক এক সবার, ধরনের মুভমেন্ট বা মোশন করতে হবে? হ্যাঁ হ্যাঁ, সবার মধ্যে এক এক রকম মুভমেন্ট হয়। মুভমেন্টগুলোর কারণও আছে, আমি বলবো, আগে টাইপসগুলো বলছি। কারণ আছে, মানে শুধু শুধু মুভমেন্ট হবে কেন, কারণ আছে। আচ্ছা, ইন্ট্রিনসিক প্রোটিন মানে অন্তস্থ প্রোটিন, মানে তারা ভাব এরকম লিপিড বাইলেয়ার তার মাঝখানে আছে, যার মধ্যে এরকম একটা চ্যানেল আছে, একে আমরা প্রোটিন চ্যানেল বলি, প্রোটিন চ্যানেল বলি। ঠিক আছে, প্রোটিন চ্যানেল বলি। এবার এর ভেতর দিয়ে কোনো কিছু পাস করে, মানে খাবার দাবার, কোষের খাবার, তোর আমার নয়, পাস করে। শুধুমাত্র এই প্রোটিনটাই মুভমেন্ট করতে পারে। কেন মুভমেন্ট করে দেখ, মনে কর এটা একটা সেলের মেমব্রেন, এখানে একটা ইন্টিগ্রেটেড প্রোটিন আছে বা ইন্ট্রিনসিক প্রোটিন আছে, আর এখানে একটা ইন্ট্রিনসিক প্রোটিন আছে। ভাব একটা ফুড পার্টিকেলস এখানে আছে, তো এই ফুড পার্টিকেলসের কাছে কোন প্রোটিনটা কাছে আছে, এইটা, ওপরেরটা নয়। এই প্রোটিনটা এই জায়গায় যদি আসে তাহলেও নিতে পারবে না, এখানে যেটা আছে সেখানেও নিতে পারবে না। তার মানে ফুড পার্টিকেলস অনুযায়ী ওকে এখানে থাকলেও হবে না, এখানে থাকলেও হবে না, ওকে থাকতে হবে ঠিক এইখানে, তবে ফুড পার্টিকেলসটা এর মাঝখান দিয়ে ভেতরে প্রবেশ করবে। তো এই
ইন্ট্রিনসিক প্রোটিনেরই ডিসপ্লেসমেন্টের ফলে মানে স্থান পরিবর্তনের ফলে সেই খাদ্যবস্তুটা কোষের মধ্যে ঢুকবে, একইভাবে কোষের মধ্যে থেকেও বাইরে বের হবে, যাকে আমরা এক্সোসাইটোসিস এবং এন্ডোসাইটোসিস বলি। কোষের মধ্যে প্রবেশকে এন্ডোসাইটোসিস, কোষের বাইরে কোনো কিছু বেরিয়ে যাওয়াকে এক্সোসাইটোসিস বলি। তাহলে সেটা প্রোটিন চ্যানেলের মাধ্যমে হবে। এবারে আসি মোশন অফ লিপিড। এত রকম মোশন, ফ্লিক্সিং হচ্ছে, ল্যাটারাল ডিফিউশন হচ্ছে, ফ্লিপ-ফ্লপ হচ্ছে, রোটেশন হচ্ছে, কেন? স্টেবিলিটি মেনটেনের জন্য, সেল মেমব্রেনের স্টেবিলিটি মেনটেনের জন্য। একটু আগে তোদের বলছিলাম যে জলের ওপর তেলের ফোঁটা, তাই না? একটা পাতলা তেলের লেয়ার যদি তৈরি করিস, দেখবি তুই একটু জলটাকে নাড়িয়ে দিবি, কিছুক্ষণের মধ্যেই তেলটা ওই জলকে হটিয়ে দিয়ে ওটা নিজেরা অ্যাডজাস্ট হয়ে যাবে। বাড়িতে করে দেখবি, খুব সিম্পল ব্যাপার। এর থেকে ফিজিক্স, কেমিস্ট্রি সব পড়া যায়, বায়োলজিতে পড়া যাচ্ছেই। ফিজিক্সে কি পড়বি? বিভিন্ন ঘনত্বের তরল বিভিন্ন উচ্চ মানে এতে থাকে, এগুলোতে পড়েছিস। কেমিস্ট্রিতে পড়বি একই রকম অণু অন্য অণুর সঙ্গে বন্ডিং করে না, তাই না? এগুলো রয়েছে, এগুলো কেমিস্ট্রি ফিজিক্সের স্যাররা তো আমার থেকে ভালো বোঝাবেন তোদের। তো ব্যাপারটা কি বললাম, যে একটা গ্লাসে জল নিলি হাফ গ্লাস মতো, তাতে এমনভাবে ওপরে অয়েল দিলি বা তেল দিলি যাতে করে একটা লেয়ার ফরমেশান হয়। খুব দিতে হবে না, অল্প দিলি, একদম সামান্য 1 মিলিমিটার মতো দিয়ে তুই গ্লাসের জলটাকে একটু ঝাঁকিয়ে দিবি। দেখবি কিছুক্ষণের জন্য তেলের লেয়ারটা একটু যেন দূরে দূরে চলে যাবে, কিন্তু তারপর আবার তারা কাছাকাছি এসে জুড়ে যাবে। এই যে জুড়ে যাচ্ছে, সেই জুড়ে যাওয়ার জন্য ফ্লিক্সিং, ল্যাটারাল ডিফিউশন, ফ্লিপ-ফ্লপ, রোটেশন কাজ করে। তাছাড়াও কেন করে, কি কি কারণে মোশন অফ লিপিড হয়? একটা তো বললাম স্টেবিলিটি মেনটেন, স্টেবিলিটি মেনটেন, টিওয়াই, এটা স্টেবিলিটি মেনটেন। আর একটা কারণ হতে পারে এক্সো অ্যান্ড এন্ডোসাইটোসিস। কোষ থেকে কোনো কিছু যখন বেরিয়ে যায় ভ্যাকুওলের মাধ্যমে বেরিয়ে যায়, কোনো কিছু যখন প্রবেশ করে ভ্যাকুওলের মাধ্যমে প্রবেশ করে। কিন্তু ভ্যাকুওলকে কে ক্রিয়েট করে? ভ্যাকুওলকে ক্রিয়েট করে সেল মেমব্রেন। ঠিক আছে, সেল মেমব্রেন যেহেতু ভ্যাকুওল ক্রিয়েট করছে, তাহলে সেল মেমব্রেনের লিপিড মলিকিউলগুলোকে বিভিন্নভাবে কম্প্রেস বা পাশাপাশি মুভমেন্ট, এরকম একাধিক মুভমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে। তো সেই কারণে মোশন অফ লিপিড দেখা যায়। আরও অনেক কারণ আছে, তার জন্য পড়তে হবে। ঠিক আছে, সব ক্লাসে বললে এটা নিয়েই 2-3টে ক্লাস করে দেওয়া যাবে, কিন্তু তার জন্য একটু পড়তে হবে, অনেক কারণ আছে। পড়বি, এরকম ছোট ছোট কোশ্চেন যখন মাথায় আসবে। বায়োলজি খুব সুন্দর সাবজেক্ট, কেন বলতো? দেখবি বায়োলজি তুই কখনোই পড়া শেষ করার পর সব প্রশ্নের অ্যান্সার তুই পাবি না। তুই যে টপিক পড়ছিস ভাবে, এই যে মোশন অফ লিপিড কেন হয়, কখন হয়, ফ্লিক্সিং কখন হয়, ল্যাটারাল ডিফিউশন কখন হয়, ফ্লিপ-ফ্লপ কখন হয়, রোটেশন কখন হয়, প্রত্যেকটা নিশ্চয়ই আলাদা আলাদা কারণ আছে। তাহলে এই কারণগুলো যদি জানতে চাস তোর এমনিই পড়া হয়ে যাবে। আবার কারণগুলো জানার পর তোর মনে আছে এই কারণটা কেন ঘটছে, ওই কারণটা কেন ঘটছে, কেন এন্ডোসাইটোসিস হচ্ছে, কেন এক্সোসাইটোসিস হচ্ছে, তাই না? দেখবি প্রশ্ন শেষ হয় না, প্রশ্ন এবং তার উত্তর, সেই উত্তরের মধ্যে লুকিয়ে থাকে প্রশ্ন, আবার তার উত্তর, এই করে 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 তোকে হচ্ছে পড়ে যেতে হবে। যত পড়বি তত দেখবি জিনিসটা সুন্দর লাগবে, পড়তেও ভালো লাগবে। আচ্ছা, আমরা তাহলে মোটামুটি মোশন পড়লাম। ফাংশান আমি মুখে বলছি, তোরা একটু লিখে নিবি। ফাংশান আর আলাদা আলাদা লিখিয়ে দিচ্ছি না। প্রথম ফাংশান, আচ্ছা আমি লিখে দিচ্ছি, পরের স্লাইডে লিখে দিচ্ছি। ফাংশন কার ফাংশন? সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনের ফাংশন। প্রথম ফাংশন হচ্ছে ট্রান্সপোর্ট, কারণ বলেছি এ সেলের স্টেবিলিটি মেনটেন করে না। ট্রান্সপোর্ট, কিসের ট্রান্সপোর্ট? বিভিন্ন রকম খাদ্যবস্তু হতে পারে, হরমোন হতে পারে, মিনারেল হতে পারে, এনজাইম হতে পারে, অনেক জিনিস আছে যেগুলো সেল থেকে আর একটা সেলে, সেল থেকে ব্লাডে, সেল থেকে অন্য কোনো জায়গায় বা অন্য কোনো জায়গা থেকে সেলে ট্রান্সপোর্ট হতে পারে। এই ট্রান্সপোর্টকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করি। একটা ভাগের নাম হচ্ছে সিম্পল ডিফিউশন, প্যাসিভ ট্রান্সপোর্ট, তার মধ্যে পড়বে প্যাসিভ ট্রান্সপোর্ট, আর একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। কি করে মনে রাখবি কোনটার মানে কি? প্যাসিভ মানে যেটা শক্তি ব্যবহার না করে হয়, উইদাউট এনার্জি, আর অ্যাক্টিভ মানে হলো
উইথ এনার্জি, যেটা শক্তি ব্যবহার করে হয়, ঠিক আছে, উইদাউট এনার্জি আর উইথ এনার্জি। প্যাসিভ ট্রান্সপোর্ট যেটা, সেটা দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিম্পল ডিফিউশন, সিম্পল ডিফিউশন মানে হলো স্বাভাবিক ব্যাপন বা যেটা আমরা ব্যাপন বলি। আর একটা হচ্ছে ফ্যাসিলেটেড ডিফিউশন, ফ্যাসিলেটেড, শর্টে লিখলাম ফ্যাসিলেটেড ডিফিউশন। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে কি পড়ছে, এছাড়া আর একটা জিনিসও হয়, অসমোসিসও হয়, অসমোসিস, অসমোসিস মানে অভিস্রবণ, এটাও হয়। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে কি হয়, অ্যাক্টিভ ট্রান্সপোর্টেরও দুটো ভাগ হয়, একটা হলো প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আর একটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে, তো প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে কি হচ্ছে, যেখানে হলো তোর এটিপি ব্যবহার হচ্ছে, সোডিয়াম পটাশিয়াম ব্যবহার হচ্ছে, এবং ছোট ছোট মলিকিউল এখান থেকে পাস হচ্ছে আইদার সেলের মধ্যে অথবা সেলের বাইরে। আর সেকেন্ডারিটা মানে হলো যেখানে বড় মলিকিউল আর কি পাস হবে, সেখানেও এটিপির কিন্তু ব্যবহার হবে। এটা হলো ফার্স্ট পয়েন্ট, ট্রান্সপোর্ট। নেক্সট হচ্ছে ট্রান্সপোর্টেরই কিছু নাম, ঠিক আছে, ট্রান্সপোর্ট ধরনেরই কিছু নাম, তার নাম হচ্ছে সেলুলার লেভেল অফ ট্রান্সপোর্টেশন। বুঝিয়ে দিলে বুঝতে পারবি, সেলুলার লেভেল অফ ট্রান্সপোর্টেশন, সেলুলার লেভেল অফ ট্রান্সপোর্টেশন। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে, বুঝিয়ে দিচ্ছি ওটা, 3 নম্বর হচ্ছে বাল্ক ট্রান্সপোর্টেশন। বাল্ক ট্রান্সপোর্টেশন। আচ্ছা, এবার একটু সেলুলার লেভেলটা বুঝিয়ে তারপর বাল্ক ট্রান্সপোর্টেশনে আসছি। একটা কোষ তার যে জায়গাটা, মানে সেই কোষটা যতটা জায়গা নিয়ে থাকে, একটা সেল যতটা জায়গা নিয়ে থাকে, মনে কর নিউক্লিয়াস থেকে গলগি বডিতে ট্রান্সপোর্ট হবে, গলগি বডি থেকে সেল মেমব্রেনের দিকে ট্রান্সপোর্ট হবে, মানে যতটা সাইটোপ্লাজম আছে তার মধ্যে ট্রান্সপোর্ট হবে। তো সেটাও তো ট্রান্সপোর্ট, সবসময় সেলের মধ্যে ঢুকছে বা সেল থেকে বাইরে বেরোচ্ছে এটা না হয়ে সেলের মধ্যেও তো এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। ধর রাইবোজোম কোথায় থাকে, ফ্রি সাইটোপ্লাজমে ঘুরে বেড়ায়, কোনো কোনো ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে, কোনো কোনো ক্ষেত্রে এন্ডোপ্লাজমিক রেটিকিউলিয়ামের গায়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে নিউক্লিয়াসের একদম গায়েতেও থাকে। রাইবোসোম বিভিন্ন জায়গায় থাকে, কিন্তু রাইবোসোম যে প্রোটিন সংশ্লেষ করে সেই প্রোটিন সংশ্লেষের জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড তাদের তো সব রাইবোসোমেতেই সরবরাহ হতে হবে, যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে আছে সেখানেও যেতে হবে, যে আবার সাইটোপ্লাজমের মধ্যে ইতস্তত ছড়িয়ে আছে তার কাছেও যেতে হবে, আবার ধর যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যুক্ত হয়ে আরিয়ার বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করেছে তার কাছেও যেতে হবে। তো তার মানে সেলের বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট হয়, শুধু একটা সেলের মধ্যে, সেটাকেই আমরা বলছি সেলুলার লেভেল অফ ট্রান্সপোর্ট। বাল্ক ট্রান্সপোর্ট মানে কি, বাল্ক মানে হচ্ছে মন্ড, মুন্ডু নয়, মন্ড। মন্ড মানে কি, ধর কাগজ তুই কুচিয়েছিস, সেগুলোকে জলে ভিজিয়ে একটা গোল বল তৈরি করলি, কাগজের মন্ড বলে, ঠিক আছে, এটাকে বাল্ক বলে। তাহলে অনেকটা খাদ্যবস্তু, কোষের মধ্যে থাকা কোনো খাদ্যবস্তু বা কোষের মধ্যে একটা ব্যাকটেরিয়া ঢুকেছে, তাকে কোষ কী করেছে, ডাইজেস্ট করে দিয়েছে, সে বা অনেকগুলো কোষাঙ্গাণু বাই চান্স নষ্ট হয়ে গেছে, রেসিডুয়াল বডি, মনে পড়ছে তো, রেসিডুয়াল বডি পড়েছিস অনেকে, যখন আস্তে আস্তে এই পার্টগুলো পড়বো আমরা, লাইসোজোমের কাজ পড়বো, তখন আবার রেসিডুয়াল বডি পড়বো, যারা পড়িসনি তাদের কোনো অসুবিধে নেই, তারা আবার পড়বো এই ক্লাসেতে। তো রেসিডুয়াল বডি তারা যখন বেরোচ্ছে সেটা কি না, অনেকগুলো নষ্ট হয়ে যাওয়া কোষাঙ্গাণু বেরোচ্ছে, কোনো সময় সেলের বিভিন্ন কি বলবো যে উচ্ছিষ্ট জিনিস, মানে ধর একটা ব্যাকটেরিয়া ঢুকেছে, তাকে কিছুটা ডাইজেস্ট করেছে, বাকি পার্টটা বা ডাইজেস্টিভ পার্টটা সেগুলোকে বার করছে একটা মন্ড হিসেবে, তাকে আমরা বলছি বাল্ক ট্রান্সপোর্ট। তো এই বাল্ক ট্রান্সপোর্ট সাধারণত কি হয়, এন্ডোসাইটোসিস বা এক্সোসাইটোসিস দুটোভাবে হতে পারে। এন্ডো মানে ভেতরে ঢুকছে, অনেকটা বড় কোনো জিনিস ভেতরে ঢুকছে, অথবা এক্সোসাইটোসিস
ও ভেতরে কিছু ছিল সেটা বেরিয়ে যাচ্ছে, এটাও হতে পারে। এন্ডোসাইটোসিসের মধ্যে পড়ছে এক ফ্যাগোসাইটোসিস, আচ্ছা এটা রোমান 1 দিয়ে দিচ্ছি, ফ্যাগোসাইটোসিস। আর 2 এটাকে আমরা নাম দিচ্ছি পিনোসাইটোসিস। দেখ ফ্যাগোসাইটোসিস খুব ইজি, মানে বলছে কোনো সলিড পার্টিকেলস যেটা আর কি বড় কোনো পার্টিকেলস, কোনো ব্যাকটেরিয়া জাতীয় জিনিস, তার মাপটা বড়, তো সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। পিনোসাইটোসিস মানে কি, সেখানে হচ্ছে অ্যাকচুয়ালি বলা হয় সেল ড্রিঙ্কিং, কোষ যখন জল খায় তাকে বলা হয় পিনোসাইটোসিস, কোষ যখন খাবার খায় সেল ইটিং তাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। তো আমরা জল কিরম খাই, অল্প খাই, খাবারটা বেশি খাই, তার মানে ফ্যাগোসাইটোসিসে যেটা ঢোকে সেটার আয়তন বড়, আর পিনোসাইটোসিস যেটা ঢোকে সেটা স্মল মলিকিউল, ছোট ছোট মলিকিউল ঢোকে, বোঝা গেল? আচ্ছা আর কি বলেছি, এক্সোসাইটোসিস, কোষের থেকে বাইরে বেরিয়ে যাওয়া। কোষ থেকে যখনই কোনো কিছু বেরোয় অ্যাভারেজ একটা সাইজ তোরা ধরে নিতে পারিস, সেই অ্যাভারেজ সাইজেই বেরোয়, মানে বেশি বেরোয়, অ্যাভারেজ সাইজে বেরোয়, ঠিক আছে? আর যখন ঢুকছে তখন ছোট জিনিসও ঢুকতে পারে, আবার বড় জিনিসও ঢুকতে পারে, কিন্তু যখন বেরোচ্ছে মোটামুটি একটা অ্যাভারেজ সাইজে জিনিসটা বের হচ্ছে, আমরা বাল্ক ট্রান্সপোর্ট বলছি। আচ্ছা এছাড়া কি ধরবো, এছাড়া খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেল রেকগনিশন অ্যান্ড অ্যাডিশন। এই পয়েন্টটা মনে হয় আগে পড়িসনি। সেল রেকগনিশন অ্যান্ড অ্যাডিশন, অ্যাডিশন মানে এই কি লিখলাম, অ্যাডিশন, ADHESION। আচ্ছা রেকগনিশন মানে কি, চিহ্নিত করা, আইডেন্টিফাই করা। অ্যাডিশন মানে হচ্ছে জোড়া, চিপকানো, ঠিক আছে, স্টিকি, STICKY, স্টিকি, আটকে যাওয়া, জুড়ে যাওয়া। দেখ ইমিউনোলজিতে মানে অনাক্রমতা তন্ত্রে একটা খুব ইম্পর্টেন্ট সেল আছে যার নাম হচ্ছে টি লিম্ফোসাইট, ঠিক আছে, টি সেল বলি আমরা। এই টি লিম্ফোসাইট যে কোষটা, সে কি করতে পারে, জীবাণুকে আইডেন্টিফাই করতে পারে। কেন না, কোষের যে কোষ পর্দা তার বাইরে কিছু রিসেপ্টর থাকে যাকে আমরা গ্রাহক বলি, তো সেই গ্রাহকের সাহায্যে কি ধরনের প্রোটিন আসছে সেই প্রোটিনকে বুঝে আইডেন্টিফাই করতে পারে, তো সেই জিনিসটাও এখানে রইল। তার মানে এই যে রেকগনিশন হচ্ছে, আইডেন্টিফিকেশান হচ্ছে, সেটার জন্য কে আছে, গ্রাহক আছে, রিসেপ্টর বা গ্রাহক, রিসেপ্টর বা গ্রাহক। অ্যাডেশন এর জন্য হচ্ছে সেল জাংশন আছে, ঠিক আছে, সেল জাংশন। কি কি জাংশন হয়, গ্যাপ জাংশন, টাইট জাংশন, ডেসমোজোম, হেমিডেসমোজোম, এরকম কিছু নাম আছে। গ্যাপ জাংশন, টাইট জাংশন, ডেসমোজোম, হেমিডেসমোজোম, চারটে নাম লিখে রাখ। চারটে সম্বন্ধে এই চ্যাপ্টারের শেষের দিকে স্পেশাল টপিক নিয়ে যখন বলবো তখন এই চারটে টপিক নিয়ে মানে সেল জাংশন নিয়ে বলে দেবো, এই চারটে নাম নিয়ে বলে দেবো। আচ্ছা এবারে দেখ তাহলে আমরা কি কি দেখলাম, অ্যাডিশন মানে হ্যাঁ 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 কি কি বললাম বল, গ্যাপ জাংশন, টাইট জাংশন, ডেসমোজোম আর হেমিডেসমোজোম। আচ্ছা স্যার। হলো, বেশ। এবারে 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 কি করা যায় রে, আচ্ছা এগুলো তো হয়ে গেল, এবার 5 নম্বর, এই পয়েন্টটা তো হয়েই গেল। 5 নম্বরে সিক্রিশন কর। আচ্ছা এই রিসেপ্টার আর দু রকমের মানে হয়, একটা রেকগনিশন রিসেপ্টার হয় যাকে আমরা ডোমেন রিসেপ্টার বলি, হ্যাঁ রেকগনিশন রিসেপ্টারকে ডোমেন রিসেপ্টার বলি। আর একটা হয় সিগন্যালিং রিসেপ্টার, সিগন্যালিং রিসেপ্টার যাকে আমরা হরমোন রিসেপ্টার বলি, ঠিক আছে, হরমোনের কার্যপদ্ধতি পড়ার সময় এটা পাবি, হরমোন রিসেপ্টার, সিগন্যালিং রিসেপ্টার। আচ্ছা লাস্ট হচ্ছে সিক্রিশন মানে ক্ষরণ। কি কি ক্ষরণ হয়, হরমোন, এনজাইম,
অ্যান্ড আদার প্রোটিন। এছাড়াও এক্সক্রিটারি মেটেরিয়াল, এক্সক্রিটারি মেটেরিয়াল, এক্সক্রিটারি মেটেরিয়াল মানে রেচন বস্তু, আরও অনেক কিছু ক্ষরণ হতে পারে। আপাতত এই কটা মনে পড়লো, এই কটা বললাম। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের রেকর্ডেড যে ক্লাস সেটা আমি রাখছি। নেক্সট আমরা পরের দিনের যে ক্লাস হবে, আমি আরেকবার শিডিউলটা বলে দিচ্ছি। আমাদের অনলাইন যে ক্লাসগুলো হচ্ছে সেই অনলাইন ক্লাস নিট এবং জেনপাস এবং পাশাপাশি প্যারামেডিক্যাল, তার জন্য যে অনলাইন ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো মূলত হবে মঙ্গলবার এবং শুক্রবার রাত 8:30 এইরকম সময় থেকেই হবে। আর যারা আজকের পরে ক্লাস কন্টিনিউ করবে, ক্লাসে জয়েন করবে, তাদের জন্য এই স্ক্রিনেতে একদম ওপরের দিকে যে দুটো নাম্বার রয়েছে সেই নাম্বারে আমাকে একটু হোয়াটসঅ্যাপ বা এইখানে নাম্বার রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা মেসেজ যা ইচ্ছে করে রাখতে পারে। করে রাখলে সেখান থেকে আমরা একটা গ্রুপ ফর্ম করব, যে গ্রুপটা দিয়ে হচ্ছে আমাদের সেখানেরই এবার থেকে ক্লাস হবে। যে গ্রুপটায় এখন ক্লাসের লিঙ্ক পাঠানো হয়েছে সেখানে ক্লাস আর হবে না। তো সেখানে আমরা পরের দিন থেকে, মানে পরের সপ্তাহ থেকে, পরের দিন বলা ভুল, পরের সপ্তাহ থেকে আমরা ক্লাস করছি। তার মানে নেক্সট যে ক্লাস সেটা হচ্ছে মঙ্গলবার এবং শুক্রবার, এই দুটো দিনেরই ক্লাসের টাইম হচ্ছে 8:30 PM টু 10:30 বা 11:30, এই 11:30 বলছি, 11 এরকম একটা হবে, যেরকম ক্লাস হয় আর কি প্রতিদিন। আগের দিন যেরকম অনেক কিছু বোঝানোর ছিল, আগের দিন একটু ক্লাসটা এক্সটেন্ড করেছিলাম, আজকের টপিক অনুযায়ী আমরা পড়েছি, আজকের অতটা এক্সটেন্ড হয়নি, করতেও হয়নি। তো এইভাবে আমরা ক্লাসগুলো করব। আমি আবারও বলছি যে এই ক্লাসগুলো হচ্ছে অনলাইন হবে, এছাড়াও অফলাইন ক্লাস কিছু হবে, সেটা আমি বলে দেবো কবে কিভাবে অফলাইন ক্লাস হবে। যারা শুধু অনলাইন ক্লাস করতে চায় করতে পারে, অফলাইন যদি না চায় তারা করতে, মানে তাদের যদি প্রবলেম হয়, যেরকম দু একজন দূর থেকে ক্লাস করবে তাদের জন্য অফলাইন ক্লাসে যদি প্রবলেম হয় কোনো অসুবিধা নেই, আমরা অনলাইন ক্লাসেই ডাউট ক্লিয়ারিং করব। আর যাদের ডাউট ক্লিয়ারিংয়ের জন্য অফলাইন ক্লাস লাগবে, এমনি তো নর্মালি থিওরি ক্লাস হচ্ছে সেখানেও ডাউট ক্লিয়ারিং হবে, প্লাস কিছু আলাদা ক্লাস হবে। এবং এর সাথে মক টেস্ট যেগুলো হবে সেগুলো অবশ্যই কিন্তু অফলাইনে হবে, কোনো মক টেস্টই অনলাইনে হবে না। শুধুমাত্র যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে ক্লাস করছে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকলেও আর কি অনেকটা দূরে আছে, যেমন আমাদের ওর নামটা আমার মনে পড়ছে না, ও আলিপুরদুয়ারের ওখান থেকে বোধহয় ক্লাস করছে। তো এই রকম যারা রয়েছে তাদের ক্ষেত্রে মক টেস্ট আমি অনলাইন পাঠিয়ে দেবো, কারণ তারা তো আর ফিজিক্যালি এসে পরীক্ষা দিতে পারছে না, তাদের জন্য পাঠিয়ে দেবো। কিন্তু যারা রিজিওনাল স্টুডেন্ট তারা অবশ্যই মক টেস্ট কিন্তু অফলাইনে দেবে। আচ্ছা, আগের দিনও আমি বলেছিলাম, আজকেরও বলছি যে আমরা 4টে সেকশানে এই ক্লাসের ফোল্ডারকে ভাগ করেছি। একটাতে থাকছে ক্লাস রেকর্ডিং, সেই ক্লাস রেকর্ডিংটা যে ফার্স্ট দিন থেকে ক্লাস করছে সে ফার্স্ট দিন থেকে শুরু করে নিট 24th ব্যাচের লাস্ট দিন পর্যন্ত, অর্থাৎ 11 শেষ করে সে যখন 12এও চলে যাবে তখনও সেই 11-এর ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবে, এইভাবে করা হচ্ছে। আর প্রত্যেকটা ক্লাস রেকর্ডিংই থাকবে, যারা ক্লাস করবে পেইড ব্যাচে থাকবে তারাই একমাত্র অ্যাক্সেস করতে পারবে, সেই ক্লাসগুলো তারা পাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা ফোল্ডার থাকছে যেখানে ক্লাস নোটস থাকছে, আমি নোটসটা অফলাইনেও দেবো, মানে প্রিন্ট আউট ভার্সানেও দেবো, তাছাড়াও আমি একটা অনলাইন নোটস রেখে দেবো। আর একটায় থাকছে প্র্যাকটিস সেট, যবে যে ব্যাপারটা করাবো, যে ক্লাসটা করাবো সেই ক্লাসের ওপরে আমি প্র্যাকটিস সেট দেবো, যেটা সামনের দিন থেকে প্র্যাকটিস সেট বা নোটস দেওয়া শুরু হবে। আজকের পর্যন্ত ডেমো ক্লাস ছিল। আর একটা কি থাকবে বলেছিলাম রে, মনে পড়ছে, আর একটা হচ্ছে ক্লাসের যে ওয়ার্কগুলো, এই যে বোর্ড ওয়ার্ক যেগুলো হচ্ছে, যেগুলো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা, সেই জিনিসগুলো আমরা আর একটা ফোল্ডার হিসেবে পাঠিয়ে দেবো। সেগুলো ওই একইভাবে যতদিন ক্লাস হয়েছে প্রত্যেকটাই থাকবে, তবে সেগুলো আমার মনে হয় ওরকমভাবে না রেখে সবাই যেন একটু সেটা লিখে নেয়,
তাহলে আর এই পিডিএফগুলোর ওপর এতটা ভরসা করতে হয় না। ঠিক আছে, আর সবটা তো আমি একেবারে পাই টু পাই লেখাই না, কিছু তো বলি, যেগুলো বলি সেগুলোও যেন তারা লিখে নেয়। যদি একবারে না হয় রেকর্ডিং দেখে আরেকবার লিখে নিক। তো এই হচ্ছে মূল ব্যাপার বলার। যাদের পড়া আছে এই 8:30 থেকে ক্লাস অ্যাটেন্ড করতে পারছে না, তাদের 9টা 9:30 সে যখন ইচ্ছে তারা অ্যাটেন্ড করতে পারে, কোনো অসুবিধে নেই। কিন্তু তারা যেন লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করে, রেকর্ডিংয়ের ওপর পুরোপুরি ভরসা যেন না করে। যে যখনই মানে আর কি অ্যাড হতে চাইবে আমি অ্যাড করে দেবো ক্লাসে, কিন্তু কী হয় মাঝখান থেকে হলে একটু বুঝতে অসুবিধে হয়, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। তো তারা একটু যেন সেটাকে চেষ্টা করে লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করার। যদি কোনো কারণে লাইভ ক্লাস অ্যাটেন্ড না হয় বা না করতে পারে, তাহলে রেকর্ডিং সবার জন্য অ্যাজ ইউজুয়াল থাকছে। ঠিক আছে, আচ্ছা কারোর কোনো কোয়ারি থাকলে আমাকে বল। স্যার আমার লাস্টের যেটা আপনি বোঝালেন 5 নম্বর যেটা, সেটা একটু আরেকবার বুঝিয়ে দেবেন? হ্যাঁ, আচ্ছা সিক্রিশন মানে ক্ষরণ। ঠিক আছে, কোষ ক্ষরণ করে বা সিক্রিশন করে। কি কি জিনিস ক্ষরণ করে আমি 4টে এক্সাম্পল দিয়েছিলাম। প্রথমে বলেছিলাম হরমোনের কথা, হরমোন তো তুই জানিস। তারপরে বলেছিলাম এনজাইম, এনজাইমের মানে হলো উৎসেচক, উৎসেচক কোষ তৈরি করে, সেটা ক্ষরণও করে, কোষের বাইরে ক্ষরণ হয়। তারপরে বলেছিলাম প্রোটিনের কথা, বেশ কিছু প্রোটিন, বডি বিল্ডিং প্রোটিন, দেহ গঠনকারী যে প্রোটিনগুলো সেগুলো কোষ তৈরি করে। মূলত কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে ডিএনএ, আর ডিএনএর মধ্যে থাকে জিন। প্রত্যেকটা জিনই কোনো না কোনো প্রোটিনের জন্য দায়ী, অর্থাৎ 1 জিন ইকুয়াল টু 1 পলিপেপটাইড বা 1 প্রোটিন, এরকম একটা কনসেপ্ট আছে। জিন আসলে প্রোটিন তৈরি করে, তো সেই প্রোটিনগুলোই বাইরে বের হয়। কোনো সময় সেই প্রোটিনগুলো হরমোন ধর্মী, কোনো সময় উৎসেচক ধর্মী, কোনো সময় আবার দেহ গঠনকারী প্রোটিন হিসেবে, যেমন ধর অ্যাক্টিন, মায়োসিন, অ্যালবুমিন, জিলাটিন, হ্যাঁ কেরাটিন, এরকম বিভিন্ন প্রোটিন নামেও আর কি বের হয়। আর একটা বলেছিলাম যেটা বাঁ দিকের তলায় রয়েছে, দেখ, এক্সক্রিটারি মেটেরিয়াল। এক্সক্রিটারি মেটেরিয়াল মানে হচ্ছে রেচন পদার্থ, এক্সক্রিশন মানে হচ্ছে রেচন, এক্সক্রিশনের ফলে এক্সক্রিটারি মেটেরিয়াল বা রেচন পদার্থ তৈরি হয়। এগুলোই কিন্তু শেষ না, এছাড়া আরও অনেক কিছু সিক্রিশন হয়, যেমন মিউকাস সিক্রিশন হয়, যেমন ধর বেশ কিছু সেল আছে যারা বিভিন্ন রকম অ্যাসিড সিক্রিশন করতে পারে, যেমন ধর বলছি অক্সেন্টিক কোষ, অক্সেন্টিক সেল, সে HCl সিক্রিশন করতে পারে। এমন কিছু পতঙ্গ আছে দেখবি যারা, বলছি হ্যাঁ বল। অগ্ন্যাশয়ের তো আলফা বিটা কোষটা, ওরা ওরা উৎসেচক ক্ষরণ না করে, ওরা তো হরমোন প্রকাশ করে, ওটা ইনসুলিন, হরমোন না? এই সরি হ্যাঁ, ইনসুলিন আর হ্যাঁ, গ্লুকাগন আর সোমাটোস্ট্যাটিন, হ্যাঁ 3টে হরমোন ক্ষরণ ওইগুলো করে। তো আলফা বিটা না, কোষ থেকে, তাহলে অগ্ন্যাশয় ওই কোষগুলো আলফা বিটা কোষ থেকে, হ্যাঁ হ্যাঁ, আবার ওখান থেকে উৎসেচকও ক্ষরণ হয়, যার জন্য ওকে মিশ্র গ্রন্থি বলে। হ্যাঁ, আর একটা বলছিলাম, দেখ ওই কিছু পতঙ্গ আছে যারা খুব মানে হাইলি টক্সিক অ্যাসিড আর কি ক্ষরণ করে আত্মরক্ষার জন্য, দেখেছিস হয়তো এরকম মাঝে মাঝে জিওগ্রাফি বা অ্যানিম্যাল প্ল্যানেট এইসবে দেখায়। ঠিক আছে, তো এই হচ্ছে ক্ষরণের ব্যাপার বা সিক্রিশনের ব্যাপার। আর স্যার, হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি যে আগের হ্যাঁ দিন ক্লাসে যে নোটস গুলো দিয়েছিলেন না আপনি ভিডিওতে, তো হুম ওগুলো তো আমি হুম খাতায় নোট করে নিয়েছি। তো আপনি আর এক্সট্রা ভাবে কোনো নোটস দেননি তো? না, এক্সট্রাভাবে নোটস পরে দিচ্ছি, মানে সামনের ক্লাস থেকে এক্সট্রাভাবে আচ্ছা নোটস আচ্ছা, আসবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। এটা তোরা যেটা পেয়েছিস সেটা হচ্ছে ক্লাস ওয়ার্ক, আচ্ছা ঠিক আছে স্যার। মানে ক্লাসে আমি যেগুলো আচ্ছা আচ্ছা, করিয়েছি ঠিক সেইটা আছে স্যার। পেয়েছিস। হ্যাঁ, থ্যাংক ইউ। আর বল। স্যার আর কিছু নেই। আচ্ছা, তাহলে আপাতত আমরা রেকর্ডিংটা স্টপ করছি।